আজকে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে আপনাদের ক্লাস। ইতিমধ্যে আমরা যতগুলো ক্লাস করেছি তার মধ্যে কিন্তু আপনারা অলরেডি কিছু আইডিয়া পেয়ে গেছেন যে আসলে একটা মার্চেন্ট কেন লাগে, আর এটা আসলে কেন ডিমান্ড এত। আমরা তো সবাই জানি যে মার্চেন্টটা মূলত দরকার হলো কি একটা গুগল শপিং অ্যাড দেওয়ার জন্য, তাই না? আমরা যদি এরকম গুগলে সার্চ করি, মনে করেন ব্যাগ, তাহলে তো আমাদের বাংলাদেশে তো এটা অ্যাভেলেবেল না। সো আমি যদি একটা ভিপিএন কানেক্ট করি, মনে করেন ইউনাইটেড স্টেট কানেক্ট করলে একটু আবার বেশি দেখা যায়। এই যে শপিং, এখানে যদি যাই, এই যে অ্যাডটা মূলত, এই অ্যাডটা খুবই কি ডিমান্ডেবল। এখানে দেখছেন $+BDT, মানে আমি বাংলাদেশ থেকে যে করতেছি এই অনুযায়ী দেখায় জিনিসটা। তাহলে এই অ্যাড দিতে হলে আমাদের মূলত কি লাগতো? জিএমসি, যেটাকে আমরা বলি কি গুগল মার্চেন্ট সেন্টার। এটা ছাড়া কিন্তু এই অ্যাডটা কোনোভাবেই কি দেওয়া যায় না। তো আমরা ইতিমধ্যে শিখেছি একটা ওয়েবসাইটের জন্য জিএমসি কিভাবে করতে হয় এবং কি কি লাগে, এবং প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে যা যা। আর আমাদের অ্যাডটা দিতে হয় কোথা থেকে? গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম যদি একটা অ্যাড আমরা এরকম শো করাতে চাই, মানে ফেক কোনো কিছু হলে হবে না, সবকিছুই কি রাখবে? রিয়েল, একমাত্র এই গুগল শপিং অ্যাডের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমাদের মার্চেন্টে কোনো সমস্যা থাকে, তাহলেও আমরা গুগল শপিং অ্যাড দিতে পারবো না। আবার যদি গুগল অ্যাড অ্যাকাউন্টেও কোনো সমস্যা থাকে, তাহলেও পারবো না, কারণ গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই তো আমাদের এই অ্যাডটাকে পাবলিশ করতে হয়। আর প্রোডাক্ট, শিপিং, সব এভরিথিং থাকে কোথায়? গুগল মার্চেন্টে। এখন আমরা একদম সহজ সিম্পল ভাবে চাইলে একটা গুগল মার্চেন্ট সেন্টার যদি কখনো মানি নষ্ট হয়, সেটা আমরা ফিক্স করতে পারি। এই জায়গায় যারা যারা অ্যাড রান করেছে, তাদের তো এটা আমরা 100% শিওর যে তাদের কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে কি তারা এখানে অ্যাড শো করাতে পারতো? তাহলে আমরা সর্বপ্রথম যেটা, এই সব ওয়েবসাইট গুলো থেকে আমরা কিন্তু আইডিয়া নিতে পারি যে একটা গুগল মার্চেন্ট সেন্টার যদি প্রপারলি ভাবে সঠিকভাবে থাকতে হয়, তাহলে এই সব ওয়েবসাইটে যেভাবে যে সিস্টেম দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটেও কি সেম টু সেম ভাবে কি করতে হবে? থাকতে হবে। কারণ এগুলো তো সব অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ না হলে তো তারা অ্যাড দিতে পারতো না, পারতো? সো আমি যদি কোনো একটা ওয়েবসাইট, মনে করেন এখানে যেমন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই দেখেন অথবা.com, এরাও ই করতে আছে। সো আমি যদি এরকম একটা ওয়েবসাইট, এখানে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট আছে, এখানে তো ওয়েবসাইটের কি নেই, অভাব নাই। তাহলে আমাদের বাংলাদেশে জানি যে আমরা শপিং অ্যাড অ্যাভেলেবেল না, যার কারণে আমি জাস্ট একটা ভিপিএন কানেক্ট করে জাস্ট দেখতেছি যে এই যে দেখেন আমরা একটা ওয়েবসাইট অলরেডি পেয়ে গেছি। সো এই ওয়েবসাইটে যদি যাই, তো এই ওয়েবসাইট যেভাবে আছে, আমাদের ওয়েবসাইটটাও, মানে আমাদের বলতে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটাও যদি এরকম ভাবে ঠিকঠাক থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের ক্লায়েন্টের গুগল মার্চেন্ট যদি সমস্যাও হয়, তাহলে সেটা কি ফিক্স হবে। এখন গুগল মার্চেন্টে মূলত দুইটাই সমস্যা হয়, বেশিরভাগ তিনটে আর কি মনে করেন। একটা হলো যে গুগল অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। এখন গুগল মানে গুগল মার্চেন্টটা যেটা, তো জিএমসি সাসপেন্ড হওয়ার কারণ কিন্তু এটাই যে আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে জিএমসির সাথে কানেক্ট করাবেন, সবকিছু শিপিং, রিটার্ন, প্রোডাক্ট, তখনই তো হবে। এর আগে কি আর গুগল মার্চেন্ট সাসপেন্ডের কোনো ওয়ে পাবে? পাবে না। আবার প্রোডাক্ট অ্যাপ্রুভের জন্য যদি আসি, এখন বেশিরভাগ হয় গুগল একটা পলিসি ভায়োলেশন, আর একটা আছে মিস রিপ্রেজেন্টেশন। এই দুইটাই বেশি সমস্যা। সো আমরা যদি গিগগুলো দেখি, তাহলে সবাই এরকম শর্টকাট দিয়ে রাখছে, দেখেন আই উইল ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার এত। এখন দেখেন এখানে ইমেজে দেওয়াই আছে ফিক্স মিস রিপ্রেজেন্টেশন, ফিক্স পলিসি,
এবার ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্ট, এটা তো আমরা ইজি ভাবে বুঝে গেছি, একটা প্রোডাক্ট অ্যাপ্রুভ হয় না সেটাকে হ্যাঁ ফিক্স, ইনভ্যালিড অর মিসিং, জিটিআইএন, ওই যে গ্লোবাল ট্রেন্ড, এটার কথা আমরা বলছিলাম যে এটা যদি আমাদের থাকে তাহলে সবচেয়ে সুবিধা। আবার ফিক্স শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি, এরপরে কি অল এরর অ্যান্ড ইস্যু, আর যা যা সমস্যা আছে এইগুলাই কিন্তু আমাদের আসল উদ্দেশ্য, এই জিনিসগুলাই আমরা সমাধান করব, এটাই কিন্তু ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। এখন সেটার যে কোনো সমস্যা হতে পারে। এখন এই যে পলিসি ভায়োলেশন কেন হয়, হয়তো ওয়েবসাইটের মনে করে দেখা গেছে যে এই যে জিনিসগুলা ওয়েবসাইটের মানে এই যে মূলত তো মার্চেন্টে থাকে এই দুইটা, শিপিং অ্যান্ড রিটার্ন, আর থাকে অ্যাবাউট বিজনেস, আর ওয়েবসাইট অনলাইন কি স্টোর ভেরিফাইড, এই তিনটাই কিন্তু মার্চেন্টে আছে, এছাড়া কিছু আছে? তাহলে এই তিনটা যদি আমার ঠিকঠাক না থাকে তাহলেই আমার মার্চেন্ট কি হয়ে যাবে, মানে পলিসি ভায়োলেশনে ধরবে, যেটা গুগলের পলিসি এগুলো সব রিয়েল হতে হবে। আর একটা আছে মিস রিপ্রেজেন্টেশন, এটা হয় কখন, যদি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টে কোনো সমস্যা থাকে, অথবা মনে করেন আপনার এইগুলোও যদি সমস্যা থাকে, এই সব জিনিস যদি ঠিকঠাক না থাকে, এক কথায় ওয়েবসাইটে যদি সমস্যাই থাকে তাহলেই হবে। তাহলে দেখেন আপনি মিস রিপ্রেজেন্টেশনটা ঠিক করা কিন্তু কঠিন, কারণ তখন এভরিথিং ওয়েবসাইটের প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু লাগবে। আর পলিসি ভায়োলেশনটার ক্ষেত্রে যদি প্রোডাক্ট মনে করেন ঠিকঠাক থাকে, মনে করেন প্রোডাক্ট ছাড়াও যদি ওয়েবসাইটের এগুলো লিগাল সবকিছু থাকে, তাহলে আপনি আবার ওই পলিসি ভায়োলেশনটাও কি করতে পারবেন, ঠিক করতে পারবেন। এখন কথা একটাই, শেষ পর্যন্ত গিয়ে আমার ওয়েবসাইটের এভরিথিং কি ঠিক থাকতেই হবে, তাছাড়া গুগল কখন, তাহলে তো আপনি শপিং অ্যাড রান করতে পারবেন না। এখন অনেক সময় কিছু কিছু ক্লায়েন্টের থাকে যে প্রোডাক্টের এভরিথিং সবকিছু ওকে আছে, কিন্তু এই জিনিসগুলো কি নাই, তখন মানে মার্চেন্টে পলিসি ভায়োলেশনটা বেশি হয়। হ্যাঁ, এখন এখানে আবার সিস্টেম আছে, আপনি যদি এইগুলোর কাজ জানেন তখন আপনি তাকে সার্চ বেশি দিতে মানে করতে পারবেন, এটা সুবিধা। আর যদি আপনি এইগুলো ফিক্স করতে না পারেন সেক্ষেত্রে তাকে আইডিয়া দিতে পারবেন অবশ্যই, যে তুমি এইটা এভাবে সাজাও, যে আপনি কিছু রিটার্ন পলিসি, কিছু হলো শিপিং পলিসি, এগুলোর কি এক্সাম্পল দিলেন, মানে একে যেসব ওয়েবসাইট গুলো অ্যাপ্রুভ আছে ওই সব ওয়েবসাইটে যেভাবে শিপিং পলিসি লেখা আছে ওই রকম একটা চার্ট আমরা তাকে দিয়ে দিলাম, যে তুমি এটা করো তোমার ডেভেলপার থেকে, তখন কিন্তু আপনি আর বেশি চার্জ নিতে পারবেন না। হ্যাঁ, আপনি শুধু তাকে মানে যে আসলে কি কি সমস্যা, যে একটা মার্চেন্টের শিপিং পলিসি, মার্চেন্টের সাথে যদি এটা অ্যাপ্রুভ করা হয় শিপিং পলিসিটা কেমন হতে হবে, এটা তো আমরা জানি, কারণ এই ওয়েবসাইটে দেখা গেছে মার্চেন্ট অনুযায়ী শিপিং পলিসি নাই, অ্যানাদার ভাবে দেওয়া আছে, কিন্তু মার্চেন্টের শিপিং পলিসি কিন্তু অন্যরকম। আমরা যখন গুগল মার্চেন্টে যাই, যখন শিপিং পলিসি অ্যাড করি তখন তো আমরা দেখতে পারি তাদের শিপিং পলিসিটা কেমন, এইগুলা তো সেম ভাবে আমার ওয়েবসাইটে থাকতে হবে। এখন সবাই তো এভাবে দেয় না, এভাবে কি দেয়? তাহলে এই আইডিয়া তো অনেক সময় জানে না, এটা এটা ঠিক করতে হয়। এখন কথা হলো যে যদি আপনি মনে করেন এইটারও কাজ জানেন, মানে কাস্টমাইজ করা, মানে ওয়েবসাইট বানানো আছে, এখন আপনি মনে করেন যে টুকটাক পারতে আছেন যে এই শিপিং পলিসি এডিট করে আমি আমার মতো কি লিখে দাও, আমরা কিন্তু ড্যাশবোর্ডটা যে এভাবে এডিট করছিলাম ওইভাবে দিলেই কিন্তু এনা। হ্যাঁ, আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখিয়েছিলাম না, পেজ অ্যাড করে দেন আপনি এডিট অপশনে গিয়ে এখান থেকে যে কোনো এরকম একটা লেখা নিয়ে জাস্ট এডিট করে দিয়ে দিলে কিন্তু হবে। তা এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আরো ইউটিউব থেকে কিছু ভিডিও দেখবেন, ডিজাইন পাঠানোর সব কিছু কাজ না, মনে করেন ওয়েবসাইট রেডি আছে, এইখানে যে লেখাটা আছে না, এই লেখাটা আমি এডিট করে আমার লেখাটা অ্যাড করব। তো এখন এটাকে বলা হয় জাস্ট কাস্টমাইজ। এটা কিন্তু আপনি যদি কয়েকটা ইউটিউব ভিডিও দেখেন, এখন এটা মানে এখন যদি আপনি মনে করেন এই সম্পূর্ণ শিখতে চান তখন ডেভেলপার হতে হবে, এত কিছু লাগবে না। তো আপনি মনে করেন ইউটিউবে অনেক ভিডিও আছে, হ্যাঁ আপনি এরকম লিখতে পারেন যে শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজ অথবা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি, দরকার এই দুইটাই কাজ করেন, আরগুলো একটু কঠিন। তাহলে আপনি 4-5টা ভিডিও দেখে দেখে, আপনার তো ওয়েবসাইট আছেই, সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন। আর এই শিপিং লেখাগুলো
আপনি হাজার হাজার কোটি কোটি কালেক্ট করতে পারবেন। এই যে দেখেন এইখানে যেসব কি আছে অ্যাড গুলা রানিং আছে, এরা অবশ্যই কি মার্চেন্ট এপ্রুভ ভেরিফাইড, তাদের কোনো সমস্যা নাই। সো আপনি এই সব ওয়েবসাইটে কিভাবে লেখা দেওয়া আছে কান্ট্রি ওয়াইজও আপনি এখান থেকে সব খুঁজতে পারবেন। যে আমি যদি ইউনাইটেড স্টেটে অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে আমি এইখান থেকে ওইভাবে কি করলাম, ওই রিলেটেড খুঁজলাম। যেমন আমি এখানে বিপিএনটা কানেক্ট করছিলাম ইউনাইটেড স্টেট। তো এই অনুযায়ী আমরা তাহলে এই জিনিসগুলোই কিন্তু আপনার কিন্তু এক্সাম্পল হিসাবে হয়তো আমি অনেকগুলো ওয়েবসাইট দিব, এমন না যে দিব না, কিন্তু সবচেয়ে সুবিধা হবে এই যেগুলো রানিং আছে। কারণ এই রানিং গুলো আপনি কই গেলে পাবেন, গুগলে সার্চ করে শপিং গেলেই একটা বিপিএন অন করে হ্যাঁ কয়েকটা ওয়েবসাইট ওপেন করলে, যেমন আমি এই একটা ওপেন করেছি। এরপরে দেখেন আমি যদি এখানে আরো কয়েকটা ওপেন করি, আমরা এতদিন যা শিখছি এইগুলাই মার্চেন্টের ফিক্স আসলে। এখন জাস্ট আপনাদেরকে আমি আইডিয়া দিচ্ছি আর কি কি করতে হবে সেটার একটা বড় চেকলিস্ট দিয়ে দিব, মানে লেখা। সো আপনি ওই লেখাগুলো ধরে ধরে এই সমস্যাগুলো খুঁজলেও হবে। এবং আরো সুবিধা আছে কি, মনে করেন আপনার একটা ওয়েবসাইটের কাজ আসলো, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের গ্রুপে অথবা আমাদের কাছে দিলে আমি অনেক গ্রুপে পাঠাই দিব যে এই ওয়েবসাইটে কি কি সমস্যা আছে খুঁজে বের করো। তখন ওরা সুন্দরভাবে লিস্ট দিয়ে দেবে যে এই ওয়েবসাইটের শিপিং পলিসি ঠিক নেই, রিটার্ন পলিসি ঠিক নেই, অথবা আপনাকে দিবে যে এই প্রোডাক্টের হেডলাইন বা প্রোডাক্টের এরকম শিপিং টিকিং এই সবগুলো জিনিসগুলো ঠিক নেই। সো আপনি কিন্তু তাদের থেকেও পেয়ে গেলেন। সো আপনি এগুলো নিজে যদি করতে পারেন তখন চার্জ বেশি নিতে পারবেন, আর সেটা যদি ক্লায়েন্টকে পাঠান তাহলে সে তার ডেভেলপার থেকেও সেক্ষেত্রে কিন্তু আপনাকে অতটা চার্জ দিবে না। ক্লিয়ার বিষয়টা? অবশ্যই পারবেন। এটা একটা ওয়েবসাইট আমি যদি দেখাই, এখানে আপনার এমন না যে প্রথম থেকে ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইটটা কি করা আছে, জাস্ট আমরা এটাকে কি করব, এডিট করব, কাস্টমাইজ করব, একদমই ইজি। যেমন মনে করেন ধরে ধরে আপনি এগুলো করতে পারবেন। এখন কথা হলো এই বিষয়ে জাস্ট একটু ইউটিউব থেকে যদি আপনি আইডিয়া নেন না, এনাফ। এখন এখন বলতে পারেন যে ভাই আপনি এগুলো শিখেন, তাহলে আমার এগুলো শিখাতে আবার অনেক সময় লাগবে। এটাই এই জন্য আসলে আমি এখানে রাখি নাই। এখন কথা হলো ওই যে আমাদের যে এই কোর্সগুলো চলতে আছে, ওনারা এটা সহ শিখায় আর কি, এতটুকু এক্সট্রা আর কিছুই না। কোনটা সার্চ করবেন যে এটা ফলো করলে ভালো হবে, ঠিক হবে, কিন্তু অনেকগুলো আছে এরকম একটা সেট বলে দিলে সেটা ফলো করা হবে। আচ্ছা এটা ঠিক আছে, তাহলে আমি এটাকে দেখে তারপরে জানাবো। ঠিক আছে, দেখেন এই একটা ওয়েবসাইটে তো লগ ইন করুন। এখন মনে করেন আপনি এই পেজটাকে কাস্টমাইজ করবেন, তাহলে এখানে লেখাই আছে। দেখেন এখানে আমি যাই, জাস্ট একটা ওয়ার্ডপ্রেস থেকে আইডিয়া, শপিফাই আরো সহজ, শপিফাই একদমই ইজি এই ওয়ার্ডপ্রেসের থেকেও। শপিফাই এক অপশন কম আর একদমই শপিফাই সবচেয়ে ইজি। জাস্ট ধৈর্য সহকারে কয়েকটা ভিডিও দেখে প্র্যাকটিস করলেই না, প্র্যাকটিস ছাড়া আপনি কোনোভাবে না। এখন এটার কেন বলছি, একটা গুগল মার্চেন্টের জন্য ক্লায়েন্ট আসলে চায় যে তুমি একাই সবকিছু করো, আমি আবার ডেভেলপার হায়ার করবো, ও দেখা গেছে চার্জ বেশি নিতে পারে। আর আপনি এখান থেকে করতে পারেন যে আপনি $100 চার্জ করলেন, ওর ভিতরে সবকিছু রাখলেন। যেমন এই যে দেখেন ইনি রাখছে 100 কয় ডলার, তাহলে এটা কি সুবিধা না, যে ওয়েবসাইটের এই যে দেখেন সবকিছু ঠিকঠাক করে দিবে। কি বলছি বুঝেন নাই? আর যারা এই ওয়েবসাইট ইউজ করে তারা তো ফ্রি টুলস ইউজ করবে না, পেইড মানে প্লাগ ইন যেটাকে আমরা বলি। সো ওগুলোর কাজ সব অটোমেটিক, আপনি খালি দিয়ে দেবেন আর ওরা অটোমেটিক করে নেবে, এটাই। এখন আমরা যদি গিগ গুলাকে ওপেন করি, তারা ইনি আসলে এতটুকু দিচ্ছে, গিগের সার্ভিস কই অ্যাবাউট, এই যে গিগ কি কি করবে দেখেন, সাসপেন্ডেড গুগল মার্চেন্ট, মানে একটা সাসপেন্ড হবে সেটাকে রিয়েক্ট করবে। ফিক্সড মিস রিপ্রেজেন্টেশন ইস্যু, ওই যে ওয়েবসাইটের যে যে সমস্যা, অল এরর্স ফ্রম দা ফিড। ফিড বলতে প্রোডাক্টটা যে আমরা আপলোড করি না, গুগল মার্চেন্টে যে প্রোডাক্টটা আপলোড করি ওটাকে বলা হয় ফিড। তো একটা প্রোডাক্টের যা যা সমস্যা সেগুলোকে কি করবে, সমাধান করবে। ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক, মানে প্রোডাক্ট আপলোড, ফিডটাই প্রোডাক্ট বোঝানো হয়েছে। গুগল মার্চেন্টে এটা ফিড হিসাবে আগে থাকতো, এখন প্রোডাক্টে আইছে, এটা অনেক আগের আর কি লোক সম্ভবত। হ্যাঁ এরপরে দেখছে মিস রিপ্রেজেন্টেশন, ইনকারেক্ট রিকোয়ার্ড, ওই যে প্রাইস ট্রাইস এগুলো যদি থাকে, ইনভ্যালিড অর মিসিং জিটিআইএন,
এই জিনিসটা যেহেতু সবাই দিচ্ছে, আমি কিন্তু গুগল একবার দেখাইছিলাম, এটা কিন্তু যে কোনো অ্যাপস দিয়ে খুব ইজি ভাবে বানানো যায়, বারকোড সিস্টেমের এটা। তো এগুলো নিয়ে ইউটিউবে এক দুইটা ভিডিও দেখলে এনাফ। যেহেতু সবাই এই জিনিসটা দিচ্ছে, তার মানে এটা সবাই ইউটিউব ভিডিও দেখে শিখে ফেলছে। এরপর আছে ইনসাফিসিয়েন্ট প্রোডাক্ট আইডেন্টিফায়ার, ওই যে এসকিউ। হ্যাঁ, এরপরে জিটিআইএন অথবা ব্র্যান্ড এমপিএন। সো ব্র্যান্ড নেম তো আমরা নিজেরা অথবা এই অনুযায়ী দিতে পারি। কি এমপিএনটা আসলে একটু অন্যরকম থাকে, জিটিআইএনটা সবচেয়ে ভালো, ইজি। এটা সবাই বানায়, যে কোনো বারকোড আমিও বানাইতে পারি। এমপিএন এর ক্ষেত্রে একটু ভ্যালুয়েবল, মানে এটা একটু ভ্যালুয়েবল বেশি এগুলো, হ্যাঁ, জিটিআইএন এর থেকে। এবার ইউরোপিয়ান আলাদা। এবার ডিসঅ্যাপ্রুভ ডিউ টু পলিসি ভায়োলেশন, ট্যাক্স অ্যান্ড শিপিং। ট্যাক্স এর মধ্যে কি আছে, আর ওই যে ইউএস এর ওইটা, আর ওয়েবসাইটে ওইগুলো আর কি ইনক্লুড করা থাকে। এরপরে ওয়েবসাইটে শিপিং পলিসি কেমন কি হবে সেটা ফিক্স 404 এরর, মানে একটা ওয়েবসাইটের কোনো ল্যান্ডিং পেজে যদি আমরা ঢোকার পরে দেখা গেছে ওই পেজে কাজ করে না, তখন এরকম লেখাটা আসে আমাদের কম্পিউটারে। সো ওইটা ঠিক করা, সো ওই লিঙ্কটাকে এডিট করে ঠিক করা। এখন এই দেখেন, আমি যখন কাস্টমাইজ অপশনে আসলাম তখন কিন্তু আমার এরকম একটা অপশন আসছে। সো একটা ওয়েবসাইটের এটাকে মনে করেন বলা হয় হেডার, আর এটাকে একদম লাস্টের নিচেরটাকে বলা হয় ফুটার, আর মাঝখানেটা যেটা থাকবে ওটাকে মধ্য বা বডি যা বলেন, যেটাই বলেন এটাই। এখন আপনি মনে করেন যদি এটাও এডিট করতে চান, মাউস ধরলে সেই অপশন আসে, এই যে এখানে ক্লিক করলেন অপশন চলে আসে। এখন এটা ফ্রি থিম দেখে হচ্ছে না, এখানে ডিজাইন বলেন, কোনো লেখা টাকা বলেন, যা বলেন এরকম আসবে। এরপরে যদি মনে করেন আপনি এখানে যান, প্রত্যেকটা মানে এই লেখা বলেন আর যাই বলেন, আপনি ক্লিক করলে সবগুলো এইখানে অপশন পাবেন, লিখে লিখে সেটাকে করতে পারবেন। যেমন আমি আমার ওয়েবসাইটটা ঠিক আছে ঢুকি, এটার পাসওয়ার্ডটা দেখি চেঞ্জ হয় নাই মনে হয়। ওয়েব মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে জাস্ট আইডিয়াটা দেখে, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। এখন ওয়ার্ডপ্রেস সাইটগুলো আসলে কোডিং দিয়েও করা না, ওয়ার্ডপ্রেস কোডিং ছাড়াই বেশি। আর অনেক কিছু আছে যে কোডিং দিয়ে করলে শর্টকাটে হয়। মনে করেন যে যেমন আমি দারাজকে দেখাই, এখন দারাজের একটা অফার চলতে আছে, সমস্ত প্রোডাক্টের মনে করেন যে 11/11-তে 11% ডিসকাউন্ট। এখন এই সমস্ত প্রোডাক্ট এডিট করে দিতে হবে না 11% সমস্ত প্রোডাক্টে? তো তাহলে আপনি যদি এইভাবে কাস্টমাইজ করেন তখন একটা একটা করে করতে হয়। আর যারা কোডিং জানে ওরা একটা কোড লিখে দেবে, সমস্ত প্রোডাক্টের সব জায়গায় ওইরকম দেখাবে। তো এটা হলো কোডিং এর পাওয়ারটা, হলো এটা। যেখানে যদি কয়েক হাজার লাখ লাখ প্রোডাক্ট থাকে, আমি এমন একটা কোড বসাই দিব কোডিং করে, যেগুলো সবগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি এইভাবে কাস্টমাইজ করতে যাই 1 by 1, তো আমাদের তো এত কিছু লাগতেছে না। আমরা বেশিরভাগ লাগবে আমাদের মনে করেন যে শিপিং, রিটার্ন, এইসব জিনিসগুলো। হ্যাঁ, এখানে আবার একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর, এখান থেকেও আপনি খুব ইজি ভাবেও আবার এডিট করতে পারবেন। অথবা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়েও যদি কোনো ওই যে পেজ এডিট করতে চান, ওগুলো তো পেজ হিসেবে থাকে এখানে। মানে আমরা তো এটা ফ্রি ইউজ করেছি, যার কারণে এটা ওইভাবে আর কি হচ্ছে না। যেমন আমি এটা দিয়ে দেখাই, এইটা হ্যাঁ, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বানানো, যেন আমরা সবাই মোটামুটি করতে পারি। লারাভেল দিয়ে আসলে বানানো, লারাভেল পরে এডিট করাও ঝামেলা, ওই যে বললাম না একসাথে সব কোডিং এর মাধ্যমে। আর আসে খুব কম, বেশি ওয়ার্ডপ্রেস আর হলো কি শপিফাই, এইগুলাই সবচেয়ে বেশি এই রিলেটেডই হয়। আর যারা যারা বড় বড় বিজনেস করে এখন ওই সবের কাজ ওরা এজেন্সির মাধ্যমে করায়। আচ্ছা এই দেখেন আমি সাইডে ঢুকলাম, এগুলো সব লারাবেল, এগুলো সব বড় বড় যে সব লারাবেল। আর ওয়ার্ডপ্রেসও হতে পারে, দেখতে হয় এগুলা। আচ্ছা দেখেন এই আমি সাইটটা ওপেন করলাম, হ্যাঁ, এখন মনে করেন আমি কোর্সেস অপশনে গেলাম, আমি এখান থেকে এইসব কিছু লেখা চেঞ্জ করব, ক্লিয়ার? সো আমি এখানে যদি এডিট পেজে যাই, এটা তো একটা পেজ, ল্যান্ডিং পেজ না। সো আমি এডিট পেজে গিয়ে দেখি, আমরা আপনি যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু সেভ দিবেন ততক্ষণ না পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হবে না। সো আমার এডিট অপশনে কিরকম দেখলে অসুবিধা কি, আবার আছে কি এডিট উইথ এলিমেন্টর। সো এটাই যদি আমি যাই, তাহলে আমি যে কোনো জিনিস এখন দেখেন আমার সামনে এসে গেছে, এখন আপনি বুঝেই যাবেন। দেখেন মনে করেন এই আমি একটু লাস্টে যাই,
দেখি আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে কিনা, পুরাতন কোনো কিছু আছে কিনা। মনে করেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট, আপওয়ার্ক, পশ্চিমা শিবা, এত ক্লাস। আচ্ছা মনে করেন এইখান থেকে আমি এই জায়গায় ক্লিক করি, এইটার উপরে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে ওয়েবসাইট যা বানানো সব লেখা এখানে আছে। হ্যাঁ, এখন আপনি মনে করেন এই জায়গাতে কিছু চেঞ্জ করবেন, এখানে ক্লিক করেন, এই যে আসছে না। সো এটাকে এডিট দেখেন, এই যে আমি এখন দিলাম, এই যে এই লেখাটাও কেটে দিলাম, লেখা যাচ্ছে না, কেটা যাচ্ছে না। এখানে আমি একটা স্ল্যাশ দিলাম। সো এখানে দেওয়া মানে এই জায়গায় সেটা চেঞ্জ হয়ে যাবে, সিম্পল। এই যে দেখেন আমি যদি এখানে স্পেস দিই, ওই দেখেন হচ্ছে না। তো এই জিনিসগুলো আপনি ইউটিউব থেকে দেখলে কিন্তু পারবেন। এখন যখন আমি আপডেটে ক্লিক করব তখন জিনিসটা চেঞ্জ হবে, এটা তো আমরা জানি, এর এক তো আর চেঞ্জ হবে না। এখন চেঞ্জ হওয়ার আগে এটা আমি কেমন সেটাও চাইলে দেখতে পারবো, এই যে চোখ মানে প্রিভিউ চেঞ্জ। তো আমি এখান থেকে প্রিভিউ যদি করি তাহলে দেখবেন সামনে একটা ওপেন হবে, অলরেডি ওপেন হয় নাই, দাঁড়ান এখানে কি লেখা আছে, এই যে হচ্ছে। এই যে চেঞ্জ হলে আপনি এখানে দেখতে পাবেন যে আসলে লেখাটা কেমনে চেঞ্জ হবে। তাহলে আপনি সেভ করে দিলেন। তাহলে এইরকম করেই আমাদের সব জিনিসগুলাই কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এবং এই যে জায়গাগুলো আছে এই সব জায়গায় আপনাকে উইডজার্ট বলে, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এভাবে নেওয়া। সো এগুলো কিছু দুই একটা ভিডিও দেখলে আপনি পারবেন আশা করি। যে এই সব জায়গায় আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই সব জায়গায় দেখেন ড্রাগ উইজার্ট হেয়ার, মানে আর একটা যদি এরকম স্পেস, এই যেমন একটা নিছি না, এবার একটা নিতে চাই, এখানে ক্লিক করলে এই যে দেখেন সিস্টেম গুলো আসছে, আপনি কিভাবে করবেন। আমারটা দ্বারা একটা একটা তিনটাই দেওয়া কলাম, তাই না? হ্যাঁ, তাহলে আমি এই যে দেখেন তিনটা কলামের আছে, কেউ দেবে কি মানে দুইটা কলাম, এই যে সোজা সোজা যেটাই বলি। আপনি যদি এরকম অনেকগুলো দিতে চান, এই যে অথবা মনে করেন একটা সামনে একটু বড়, এপাশে কি একটু ছোট, মানে এইখানে যেমন দেখেন এটা একটু এই ফাঁকাটা যে বড় লেখা দিছি, এটা একটু ছোট, পরেরটা একটু ছোট না। তো এক্ষেত্রে তিনটে একটা নেওয়া হয়েছে, তাহলে মনে করেন এই যে এটা নেওয়া হয়েছে, এই যে এটা নেওয়া হয়েছে। এখানে ক্লিক করার পর এখানে একটা বক্স আছে, সেই বক্সে এই লেখাটা দিছে, পরেরটা এটা দিছে, পরেরটা এটা দিছে। তো ক্লিক করলেই এটা চলে আসবে। তো এগুলো আপনি ইউটিউবে একটু ধৈর্য সহকারে যদি দেখেন তাহলেই জানেন। আমাদের জিএমসির কোর্স গুলো আছে ওইখানে জাস্ট এই এক্সট্রা হলে এটা শেখানো হয়, মানে একটা ওয়ার্ডপ্রেস শপিফাই কিভাবে কাস্টমাইজ করবা আর ফিক্স করার জন্য যা যা লাগবে সেটা তো বলেই দিচ্ছি আমি, এগুলোই কিন্তু কি বলছি বুঝেন নাই। সো এই জন্য আমি কিন্তু পুরাতন স্টুডেন্ট আসলে আমি কিছু এটাই বলি যে এতটুকু কিন্তু শেখানো, এখন তোমার ইচ্ছা, তুমি যদি এক্সট্রা আরো নলেজ নিতে চাও তাহলে তুমি অ্যাডমিশন নাও, না হলে নাই জিনিস। কিন্তু এমন না যে আমি যাই অ্যাডমিশন নেও, এরকম না। তো আমি তো বললামই যে অনেক সময় দেখা গেছে ওই যে বললেন না ইউটিউবে দেখে দেখে অনেকে করতে চায় না, কিন্তু এখন আপনাদের উচিত ইউটিউব থেকে আপনারা এখন পারবেন। কারণ কি, আপনাদের একটা যে কোনো জিনিস মনে করেন আপনি গুগল অ্যাডস এর কিছু, শপিং অ্যাডের কিছু এখন যদি এক্সট্রা আরো ভিডিও দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসগুলো বুঝবেন। কেন বুঝবেন? আপনার এটা নিয়ে অলরেডি কি আছে, ধারণা আছে। তা এখন আপনাকে গুগল, ইউটিউব বিভিন্ন জায়গা থেকে এরকম রিসার্চ করতে হবে এখন, মানে আপনি যা শিখছেন এগুলোকে আরো গ্রো করতে হবে। তা না হলে কিন্তু আপনি আগাতে পারবেন না। শুধু যদি এটুকুই বসে থাকেন যে ভাই শিখাইছে এতটুকু, এরকম আসলে হবে না। যেমন মাঝে মধ্যে আপনাকে ইংলিশ ব্লগিং পড়তে হবে, আরো অনেক কিছু পড়তে হবে। এই যে আপনি মনে করেন যে এই জিনিসগুলা সব গুগলে দেওয়া আছে, গুগল মার্সেন দিয়ে রাখছে, দেখেন ফিক্স মিস রিপ্রেজেন্টেশন, হাউ টু ফিক্স মিস রিপ্রেজেন্টেশন, সবার আগে গুগলটাই আসবে, তারপরে আসবে বাকি ওয়েবসাইট গুলো। তো এই আর্টিকেল গুলো পড়লে সুবিধা কি, ভিডিও দেখলে তো আপনার অনেক সময় লাগে। সো সেজন্য আপনি কি দেখবেন, এইসব আর্টিকেল গুলো পড়বেন। এখানে কিন্তু সব এরকম দেওয়া আছে যে আপনি কিভাবে কি ঠিক করবেন। এখন এই পড়ার জিনিসগুলোও আপনার জানতে হবে। এখানে দেখবেন অনেক মানুষ অনেক ধরনের আইডিয়া দেয় যে তুমি এটা করো, ওটা করো, এইটা করো, এই সিস্টেম করো। সো এগুলো দেখেই মানুষ আস্তে আস্তে শিখে বেশি, আরো মানে অভিজ্ঞতা বাড়ে। এই দেখেন মিস রিপ্রেজেন্টেশন পুরো আর্টিকেল এখানে দেওয়া আছে যে তুমি কিভাবে কি করবা, বা এটা কিভাবে কি যদি যেন না হয় মিস্ত্রি পেশা হলেও, বা তুমি কিভাবে কি ঠিক করবা, এ টু জেড সুন্দর ভাবে দেওয়া থাকে এদের। প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ,
অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ইস্যু। এরপর দেখেন আপনার যদি কোনো হেল্প দরকার ওদের থেকে, আবার যদি আপনি কোনো কমিউনিটিতে যান, এখানে কমিউনিটি মানে একটা গ্রুপ, মানে এই কমিউনিটিতে গিয়ে মনে করেন কোনো পোস্ট করলেন যে আমার এই সমস্যা, অথবা দেখেন অনেকে পোস্ট করছে, করছে না? হ্যাঁ, এই যে দেখেন গুগল শপিং ডিসক্রাইব, আই নিড টু কনফার্ম অনলাইন স্টোর ইন গুগল। তো এইসব এখানে পোস্ট করে মানুষ এখান থেকে অ্যান্সার নিচ্ছে, কারণ এখানে সবাই এক্সপার্ট লোক থাকে। এইসব জায়গা থেকে অনেক সময় কাজ পাওয়া যায়। কেন পাওয়া যায় না? আপনি মনে করেন একজন এই লোকটার এই সমস্যা অলরেডি মাস্ট আছে, কোশ্চেন করছে, দেখেন সমাধান করে যখন আপনি কমেন্ট করবেন, যখন মনে করেন সে উপকৃত হবে, তখন তো ওই লোক আপনারা এসে সরাসরি ইনবক্সে খুঁজবে যে এই লোক যেহেতু এটা জানে, অবশ্যই এর মধ্যে কিছু আছে, জানে। তখন কিন্তু আর আপনার ক্লায়েন্ট খোঁজা লাগে না, তখন আপনাকে খুঁজবে। এই জন্য শুধু গুগল না, আমরা মনে করি ফেসবুকে বড় বড় এরকম গ্রুপ আছে, এইসব গ্রুপে আমাদের জয়েন হওয়া উচিত। অনেক মানুষ সমস্যা নিয়ে পোস্ট করে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড। সো আপনি ওইসব নিয়ে তাকে কমেন্টই করেন, সলিউশন দিয়ে দেন। ওই ইনবক্সের কখনো ডাকবেন না, কারণ ইনবক্স ডাকলে কেউই যায় না। কমেন্টে সলিউশন দিয়ে দেন, ওই লোক দেখবেন আপনাকে এসে নিজে ইচ্ছায় এসএমএস দিবে, এসএমএস দিয়ে বলবে, তখন তো সে বুঝবে যে আসলেই তার এই বিষয় নিয়ে কি আছে, আইডিয়া আছে। তখন দেখবেন এসে এরকম আমাদের এই যে গত ক্লাসে 44 আগে স্টুডেন্ট আউট অফ মার্কেট ক্লাস নিয়েছি, ও বলছে ভাই আমি এরকম মাঝে মাঝে একটা গ্রুপে দিই, ওখান থেকে আমি এরকম পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়েছি বাংলাদেশি, যে 20,000 টাকা মাসে দিবে, জাস্ট অ্যাড রান এইসব এইসব করে দেবে। লস কই? বাংলাদেশে এখন হিউজ ক্লায়েন্ট আছে, বড় বড় কোম্পানি বলেন, লোক বলেন, তার ফেসবুক অ্যাডটাই আর কি বাংলাদেশে বেশি চলে। কি বলছি বুঝেন নাই? এই জন্য তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা কি করতে হবে, মানুষকে যে কোনো সমস্যার সলিউশন দেন। সলিউশন দিলে কখনো লস নাই, তখন ওই লোক আরো মনে করে আপনি কি দক্ষ। তাহলে আমরা ফিক্সড গুগল মার্চেন্ট সেন্টারের আইডিয়া তো এই জায়গা থেকে নিব, সেটা দিলাম। আমি কিছু আপনাদেরকে অনেক কিছু ওয়েবসাইট আছে, যেমন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর পলিসি, শিপিং পলিসি, রিটার্ন পলিসি কেমন কি এখানে লেখা আছে। সো এগুলো দিয়েও আপনি চাইলে কাজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের একটাই, আমরা এটা হলো আমাদের আসল প্রুফ, এখান থেকে আইডিয়া নেওয়ার, এর থেকে বড় কিছু নাই। এখন এইগুলো দেখা গেছে অনেক আগে হয়েছে করা, মনে করেন আমি যেগুলো লিস্ট দিব, এগুলো কি সমস্যা হতে পারে না নেক্সট টাইম? অবশ্যই হতে পারে। আর এখানে যেগুলো আছে সেগুলো কি সমস্যা হওয়ার চান্স নাই, কি অ্যাক্টিভ আছে অলরেডি। এখন আলে তো আমরা আসল জিনিসে আসি, তাহলে আমরা ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার আসলে মূলত জিনিসটা কি, এতটুকু বিষয় তো আমরা ক্লিয়ার। এবং এটার ডিমান্ড কিন্তু এই কারণেই বেশি, এটা যখনই যার সমস্যা হবে তিনি গুগলে শপিং অ্যাড দিতে পারবে না। আর প্রোডাক্ট অ্যাপ্রুভের কাহিনী আছে, আমি বলছিলাম না 5টা প্রোডাক্ট অ্যাপ্রুভ হইলে 5টা দিয়েই দেওয়া যাবে। আমাদের আসল দরকার ওয়েবসাইটের সবকিছু রিয়েলিটি, কি কি বুঝতে পারছি? তাহলে আপনাকে যেসব গুগল মার্চেন্ট সেন্টারগুলো আসলে ফিক্স হয়েছে, এরকম সকল ওয়েবসাইট গুলো এখানে আমি ওপেন করি কয়েকটা, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আর এই অনুযায়ী কিন্তু ওয়েবসাইট অনুযায়ী তিনি কিন্তু মার্চেন্টে বসাইছে। সো মার্চেন্টে বসানো তো 1 মিনিটের কাজ না, ওয়েবসাইট দেখে কপি পেস্ট করে কই বসাবো, সব মার্চেন্টে। এখন যদি আমার ওয়েবসাইটের সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে মার্চেন্টে বসাতে পারবো? তাহলে আমাদের আসল কাজটাই কিন্তু ওয়েবসাইটের এই সমস্যাগুলো কি করা, ফাইন্ড আউট করা, প্রথমত খোঁজা। প্রথমে আপনাকে খুঁজতে হবে যে আসলে আমার ওই যে ওয়েবসাইটটা ক্লায়েন্ট দিবে সেই ক্লায়েন্ট, আর এগুলো কিন্তু গ্যারান্টি নাই অ্যাপ্রুভের। কোনো জিনিস যদি সমস্যা হয় সেটার কোনো গ্যারান্টি নাই অ্যাপ্রুভের, রাইট? এখন কথা হলো যে আপনি যে গ্যারান্টি, কিন্তু কোনো অ্যাপ্রুভের কোনো গ্যারান্টি নাই যে কোনো জিনিসই মনে করেন অনলাইন জগতের। আমার যদি একটা অ্যাকাউন্ট নষ্ট হয়, আমি এরকম দিতে পারি অ্যাপ্রুভ করার চেষ্টা করতে পারবো, আমি সবকিছু গুগলকে দিবই বলবো, তখন কিন্তু দেখা গেছে এমন কিছু কিছু ওয়েবসাইট আছে গুগল সেগুলোকে অ্যাপ্রুভ দিবে না। তো গুগল যদি অ্যাপ্রুভ না দেয়, আমি যতই চেষ্টা করি কোনোভাবে হবে? হ্যাঁ, সেন্সিটিভ এবং যদি অনেক ভারী ভারী প্রোডাক্ট হয়, সেগুলো তো শিপিং বাইরে পাঠানো অনেক কষ্ট না? কারণ এই অনলাইন এই বিজনেসগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী হয়, মানে এক দেশ থেকে আর এক দেশ। এখন যদি মনে করেন আপনি বিশাল মনে করেন বড় বড় যে ওই যে কার্গো, আর মনে করেন ওই যে ওইসব যদি হয় রিলেটেড, অথবা মেশিন জেনারেটর,
তখন ঝামেলা না? দেশ বাই দেশ যেভাবে ট্রান্সফার করা যায়, যে বাংলাদেশ থেকে বাংলাদেশেই পাঠালাম, মানে এগুলো বেশিরভাগ তো ছোটখাটোই থাকে। এখন অনেক ক্লায়েন্ট আছে না এরকম, যে তিনি ইউএসএই থাকে কিন্তু বিজনেস করবে অস্ট্রেলিয়া ও কানাডা ও সব জায়গায়, সেক্ষেত্রে তার ভারী প্রোডাক্ট হলে কিন্তু ঝামেলা। কিন্তু তিনি চাইলে ইউনাইটেড স্টেটে আছে, ইউনাইটেড স্টেটেই করতে পারে, সমস্যা নাই ক্ষেত্রে। তাহলে এরকমও অনেক আছে, তাই এগুলা গুগল নিজেই বলে দেয়, রিকোয়েস্ট রিভিউ পাঠানোর পরে গুগলই বলে দেবে এটা তোমার অ্যাপ্রুভ হবে না। এখন অনেকে আছে, কিন্তু সে তো এরকমও চাইবে আমি ইউএসএ বসেই আমি একটা মানে লন্ডনেও সেল করতে চাই। এইসব বিজনেস তো অনলাইন বিজনেস মানেই কি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, এটা তো আর নির্দিষ্ট নাই। এখন এরকম অনেক ক্লায়েন্টই আসবে, আমি 4-5 দেশে বিজনেস করতে চাই, তখন সেই অনুযায়ী সবকিছু সেট আপ থাকতে হবে, তা নাহলে হবে? তাহলে দেখেন এই যে একটা আমরা সাইট ওপেন করলাম, সো এরকম তো আমাদের অনেক সাইট আছে। হুম। তাহলে এই যে সাইটে যে প্রোডাক্ট গুলাই যাই হোক সেল করুক, প্রোডাক্টের আমরা যদি এগুলো একটু ঘাটাঘাটি করি, মার্চেন্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো প্র্যাকটিস হলো একটাই, ওই যে গুগল শপিং অ্যাডে যে ওয়েবসাইট গুলো রান করা আছে না, আপনি ওই ওয়েবসাইট গুলো ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে আসলে ওরা কি কি এমন কি কি প্রোডাক্টে কি দিছে, ওয়েবসাইটে কি দিছে, তখন দেখবেন আপনার হিউজ একটা আইডিয়া হয়ে যাবে। আইডিয়া হবে না তখন আপনার? হ্যাঁ, মানে অ্যাপ্রুভ যেগুলো হয়ে আছে, অ্যাড রান করা যেগুলো। হ্যাঁ। এখন দেখেন এইখানে প্রথম আছে মনে করেন শিপিং, এখানে এগুলো জাস্ট প্রোডাক্টের এখানে দেখেন কন্টাক্ট দেওয়া আছে। মার্চেন্টের আসল জিনিসই সর্বপ্রথম কন্টাক্ট আর শিপিং। কারণ কি একটা ক্রেতা মানে মনে করেন আপনাদের কথাই বলি, আপনারা আমার এখানে কোর্স করতে আসেন যে সাপোর্টের জন্যই, সাপোর্ট ভালো দিচ্ছি আসছেন, তা না হলে দেখা যায় আসতেন না। তো অনলাইন বিজনেস করতে মানে আমি এখান থেকে একটা প্রোডাক্ট যদি কিনি, সেটার জন্য একটা ভালো সাপোর্ট, কাস্টমার সাপোর্ট পাই, এটা গুগলকে বুঝাতে হবে, এটা একটা প্রধান। আর তোমার ক্লিয়ার শিপিং আর কি রিটার্ন জিনিস থাকতে হবে। আর ওয়েবসাইট ডিজাইন যেভাবে থাকুক, অথবা এইটা তোমার প্রমাণ করতে হবে গুগলের কাছে। এখানে দেখেন কন্ট্যাক্টের জন্য তার অ্যাড্রেস সুন্দরভাবে দিয়ে রাখছে, ফোন নাম্বার দিয়ে রাখছে, ইমেইল দিয়ে রাখছে। আর প্রত্যেকেরই এরকম বিজনেস ইমেইল থাকে, আর আমাদের বিজনেস ইমেইল লাগবেও। সো কন্ট্যাক্টের জন্য আবার একটা ফর্ম দিতেছে, তুমি তোমার নাম দিয়ে চাইলে এসএমএস দিতে পারো। আবার দেখেন ওই যে বললাম যে বিজনেস করতে হলে আপনার লোকেশনটাও রিয়েল হতে হবে। সো আপনি যদি এখানে এমন লোকেশন চাইলেও ইউজ করতে পারবেন, এর আশেপাশে যে লোকেশন আছে যেগুলো গুগল ম্যাপে আছে, ওই লোকেশনটা আপনি এখানে দিয়ে দিলেন, কারণ গুগল এটা আর দেখতে যাবে না, খালি গুগল দেখবে যে আপনার লোকেশনটা আসলে গুগলে আছে কিনা। তাহলে এরকম অনেক লোকেশন আমরা ওয়েবসাইটে দেখতে পাবো, সেটা লিখে গুগলে সার্চ করলেই আমরা লোকেশন দেখতে পাবো যে আসলে আছে কিনা। অলরেডি গুগলে এটা করা আছে। এখন কিন্তু আমি যে এই ওয়েবসাইটে আছি, এটা যে আসলে তার লোকেশন না আর এক জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এটা একটা কি আইডিয়া, এগুলো আমার ক্লায়েন্টকে দিতে হবে যে তোমার আশেপাশে বাসার, গুগলকে বোঝাতে হবে যে আমার এরকম একটা স্টোর আছে এই জায়গায় অ্যাড্রেস। হয় এরকম একটা মনে করেন যে স্টোর আছে, যে গুগল ম্যাপে সেটা করা আছে, আর এইখানে আমার স্টোরটা আছে। তো লোকেশন মানে থাকাই মানে মনে হবে যে এটা আছে। হ্যাঁ, এটাই রাইট। এরপরে গেল এটা। তাহলে এটা হলো কন্ট্যাক্টের জিনিস, কন্ট্যাক্টের জাস্ট এই জিনিসগুলোই, অ্যাড্রেস, ফোন নাম্বার, এছাড়া তো মানুষ কন্ট্যাক্ট অপশন নাই। এরপরে আমরা আরেকটা ওয়েবসাইটে যদি যাই, মনে করেন এটার কি জানি গেলাম, শিপিং না, তাহলে আমরা একটু নিচে গেলেই তো আমরা দেখতে পাবো যে রিটার্ন অ্যান্ড কি রিফান্ড, আর উপরে আছে কি শিপিং পলিসি, এবং আরো কিছু জিনিস থাকে, যেমন আছে ব্লিং টার্মস অ্যান্ড কি কন্ডিশন। এখন কথা হলো যে এটা প্রত্যেকটা ওয়েবসাইটই থাকে, আমরা বাংলাদেশের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনেন আপনি, সব ওয়েবসাইট, আপনি দারাজ বলেন, আপনি যেখানে যান, যারাই অনলাইনে বিজনেস করতে আছে, আপনি তারা এমন ভাবে ওয়েবসাইটটা সাজাইছে, তাদের সব জিনিস লেখা পড়া আছে। আপনি যদি তারে অর্ডার করে মনে করেন প্রোডাক্ট মিসিং বা কোনো কিছু হয়, আপনি যদি তার নামে কেস করেন বা ধরতে জানো, আপনাকে ওই জিনিসগুলো দেখাবে, তুমি এটা পড়ে নাও নাই কেন অর্ডার করার আগে, যে আমার টার্মস এমন, যে আমি রিটার্ন দিব কি দিব না, এবং আমার বিলিং টার্মস এমন, এবং আমার সাপোর্ট এমন। ওরা কিন্তু সব কিন্তু আমরা আসলে পড়ি না, কিন্তু ওদেরকে ওটা দিতেই হয়েছে মাস্ট। আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, সব জায়গায় দেওয়া আছে।
কিন্তু আমাদের লাগতেছে না দেখে আমরা কি করতেছি না, বিষয়টা দেখতেছি না। কিন্তু ওদের সেফটির জন্য ওরা কি মাস্ট কি করছে, দিয়ে রাখছে। তাহলে এইসব ওয়েবসাইটেও ওইভাবে সেম সব জিনিসগুলো দেওয়া আছে, রিটার্ন রিফান্ড টার্মস অ্যান্ড কি দেওয়া আছে, কন্ডিশন, এরপরে হাউ টু বাই, কিভাবে সাপোর্ট নিবা সব। সো সেম ভাবে এই সব ওয়েবসাইটেও দেওয়া আছে। এখন কথা হলো যে এই ওয়েবসাইটে রিফান্ড পলিসিটা সেট আপ করেছে, সেটার আইডিয়া মার্চেন্ট থেকে নিয়েছে। আইডিয়া নিয়েছে কিভাবে আইডিয়া নিয়েছে, কারণ আমরা যখন একটা গুগল মার্চেন্টে মনে করেন রিটার্ন পলিসি সেট আপে যাই, তখন তো আমরা দেখতেই পাচ্ছি, সিম্পল বিষয় একদমই। আমরা কি দেখতে পাচ্ছি না বিষয়টা বলেন? তো আমরা কি বিষয়টা দেখতে পাচ্ছি না? দেখেন আমি মার্চেন্টে আসলাম, শিপিং অ্যান্ড রিটার্নে আসলাম, তো সেই অনুযায়ী আমি ছাপাই ওইখানে। সিম্পল জিনিস একবারে, দেখেন রিটার্ন পলিসিতে আসি। সো আসার পরে আমি একটা রিটার্ন নতুন ওপেন করি, রিটার্ন পলিসি যে আসলে কিভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, মনে করেন আমি এখানে অ্যাড রিটার্ন পলিসি, দেখেন এটাই, এই প্রবলেমগুলো আর ফিক্স কিভাবে করবেন এটাই সবই। এখন দেখেন ফিক্স করার তো কোনো কিছু না, খালি ওয়েবসাইটে এগুলো ঠিকঠাক করে এগুলো এবার রিকোয়েস্ট রিভিউ পাঠাই দেওয়া, আর কিছু না। যেমন আমাদের অ্যাড অ্যাকাউন্ট রেজিস্ট্রেটেড হলে রিকোয়েস্ট রিভিউ এনআইডি কার্ড দিয়ে দিই, কি আমাদের ব্যাগ দিয়ে দেয়, এখানেও সেই একই। লাইভ তো আমাদের ইউটিউবে অনেকগুলো আছে, গুগল মার্চেন্টের ফিক্স আমাদের মেন্টর যারা আছে তো প্রত্যেকবারই দেয়, এবার পেজেও তো লাইভ হচ্ছে একই জিনিসই, এইগুলাই এরকম ফিক্স টিক্স করছে। তিনি আইসা লাইভে দেখাচ্ছে যে আমি এটা ঠিক করছি, এটা ঠিক করছি। পরে তিনি এখানে এসে একটা এই যে গুগল মার্চেন্টের এই জায়গায় যখন সমস্যাটা হবে, তখন এখানে লেখা থাকে রিকোয়েস্ট রিভিউ। সো রিকোয়েস্ট রিভিউ পাঠাচ্ছে, গুগল তাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে যে ইফ ইউ আর নো লঙ্গার। এটা অনেক সময় 3 দিন লাগে, অনেক সময় 3 ঘন্টা, 30 ঘন্টা, 14 দিন, 7 দিন এরকম লাগতেই পারে। আর একটা মার্চেন্টে আমরা 3বার রিকোয়েস্ট রিভিউ পাঠাতে পারি। একবার পাঠালাম, সমস্যা মনে করেন ঠিক হয় না, তখন গুগল আপনাকে বলে দিবে যে তোমার এটা এখনো ঝামেলা আছে, এটা ঠিক করো। তারপর আবার দিলেন, এবার আবার দিলেন, 3বার দেওয়ার পরে আপনাকে আর দিবে না, হ্যাঁ দিবে আরো কিছুদিন পরে, তখন গুগল নিজ থেকে ডেট দিয়ে দেয় যে তুমি নেক্সট রিকোয়েস্ট রিভিউ এতদিনই পাঠাতে পারবে। সবচেয়ে সুবিধা হলো যে প্রথম রিকোয়েস্ট রিভিউতে ঠিক করা, মানে প্রথম রিকোয়েস্ট রিভিউটা পাঠানোর আগে আগে সবকিছু চেক টেক কইরা দেন রিকোয়েস্ট রিভিউ পাঠানো, যেন আমরা প্রথমবারই জিনিসটা কি করতে পারি, ফিক্স করে নিতে পারি, যেন আমার দ্বিতীয়বার আর গুগলের কাছে যাওয়ার কোনো দরকার নাই। প্রথম বলতে আছে কি রিফান্ড পলিসি কি লাগবে, ইউআরএল। সো আমাদের ওয়েবসাইটে তাহলে এমন একটা রিফান্ড পলিসি বানাতে হবে, পেজ, এই যেটাই তো সেই পেজ মানে ইউআরএল। সো সেটা আমাদেরকে এখানে দিতে হবে, তার মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে বানাতে হবে, না থাকলে আমাকে কি করতে হবে, বানাতে হবে। তাহলে সেভাবে আমি একটা বানাইলাম। কোন কোন কান্ট্রিতে তিনি রিটার্ন দিবে সেই কান্ট্রির নাম লেখাগুলো আমার এইখানে কি করতে হবে, ওয়েবসাইটে থাকতে হবে লেখাগুলো, যে আমি এই এই কান্ট্রিতে এই সিস্টেমে সবকিছু কি করব, দিব। গেল এটা। এরপরে মনে করেন আমি অস্ট্রেলিয়ায় দিলাম, হ্যাঁ, ডু ইউ অ্যাকসেপ্ট রিটার্ন, এই লেখাটা থাকতে হবে যে হ্যাঁ আমার রিটার্ন অ্যাকসেপ্ট আছে, কতদিনে দিব, 14 দিনে। এবং তিনি দেখেন এখানে অস্ট্রেলিয়ার কথা বলাও আছে এই যে, তাহলে দেখেন তারা কিন্তু এইখানে যেভাবে দেওয়া আছে ওই অনুযায়ী রিটার্নটাকে সাজাইছে, জানো তাদের কোনো সমস্যা না হয়। কারণ গুগল তো এটা একটা আইডিয়া আপনাকে দিছি। আর আমরা তাহলে আগে এইটা বানাই, এটা আগে বানাবো না ওয়েবসাইটে, দেন সেন এই অনুযায়ী আমরা এই জায়গায় কি করব, মানে রিটার্নটা সেট আপ করবো। এখন যদি কারো রিটার্ন এইভাবে না থাকে, সেক্ষেত্রে আমরা এইটা থেকে আইডিয়া নিয়ে যে এরকম একটা বানাতে হবে, এরকম একটা কান্ট্রি লাগবে, এরকম একটা লাগবে, এগুলোই তো। তাহলে দেখেন এবার নেক্সট অপশনে যাই, প্রোডাক্ট কন্ডিশন, মানে কোনগুলো আমরাই করব। সো এখানে দেখেন সেই অনুযায়ী লেখা আছে যে আমরা নিউ প্রোডাক্ট কিন্তু সবাই রিটার্ন নেয়, রিটার্ন তো আর কেউ ইউজ প্রোডাক্ট নেয় না, নেয়, তার এটা এখানে লেখা আছে। সো সেটা আমরা নিউ দিব। রিটার্ন উইন্ডো কয়দিন, এখানে বলাই আছে যে আমরা কয়দিনে রিটার্ন দিব। তাহলে এই রিটার্ন উইন্ডো দ্বারা বোঝানো হয়েছে যে তোমার ওয়েবসাইটে তুমি কতদিনে রিটার্ন দেবা সেই লেখাটা কি করতে হবে, থাকতে হবে। মানে আমি বুঝাচ্ছি মূলত জিনিসটা এমন, কোনো ওয়েবসাইটে যদি এরকম রিটার্ন সঠিকভাবে না থাকে, তুমি এই মার্চেন্টের আইডিয়া অনুযায়ী
মানে এখানে বলতেছে রিটার্ন উইন্ডো কতদিনের উইন্ডো দিবা সেটা তুমি আগে এখানে লিখে নিবা, লিখে এখানে 14 দিন লেখা, দেন তুমি এখানে 14 দিন লিখে দিবা, এই তো। এটা প্রশ্ন না, হ্যাঁ, এটা প্রশ্ন এটা প্রশ্নও না উত্তরও না, মনে করেন সবই। তাহলে আমরা এভাবে ইজিলি ভাবে, এবার দেখেন আরেকটা ছিল ওই যে উইন্ডোজ এক্সটেনশন, যে এটা আমাদের হ্যাঁ এই যে সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ারলি দ্য হলিডে, সেটা যদি থাকে দিলাম, না থাকলে নাই। নেক্সট, রিটার্ন মেথড, তার মানে আমার ওয়েবসাইটে এই রিটার্ন মেথডের অপশনটা সেট আপ করা থাকতে হবে। দেখেন উনি কিন্তু ওইভাবেই করেছে, রিটার্ন সরাসরি লিখে দিছে না যে আমি কির মাধ্যমে দিব, বাই মেল। তাহলে এই লেখাটা তিনি আইডিয়া কই থেকে নিছে? মার্চেন্ট থেকে লেখাটা আইডিয়া নিয়ে তিনি এই রিটার্নটাকে আগে এখানে লিখছে, দেন এখানে বলা আছে বাই মেল, ও তারপরে আইসা দিয়েছে বাই মেল। সো এটা গুগলও তো জানে না। হ্যাঁ, এখন গুগলও তো এটা জানে না যে এই কাজও করতে আছে। এরপর আছে কারেন্সি, এবার রিটার্ন লেভেলেই দেখেন সব লেখা আছে এখানে, যে হাউ ক্যান ইউ, যে রিটার্ন লেভেলটা বলতে এরকম যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম, ওই সময় আমার একটা রিসিপ্ট থাকবে, ভাউচার। এখন ওই ভাউচারটা যদি আমি না দেখাতে পারি, আমার কেউ প্রোডাক্ট ফেরত দেবে? এখন এটা হতে পারে ভাউচার, এটা হতে পারে যে আমি তোমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নিছি, মানে আমি আপনার সাথে কেনার সময় কন্ট্যাক্ট করছি যে ভাই কথা হয়েছে মেসেজে যে তুমি আমার এটা কিন্তু ভাউচার না দাও, আর না দাও আমার যদি রিটার্ন হয় তাহলে কিন্তু রিটার্ন দিতে হবে, এরকম কথা হয়েছে সাপোজ। আবার অনেক সময় সিস্টেম থাকে যে প্যাকেজিংয়েই ওই স্টিকার মারা থাকে, দেখবেন ভাউচার। হ্যাঁ, এইটাই। এরপরে আপনার যখন আমাদের হোম ডেলিভারি কোনো প্রোডাক্ট আসে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা উপরে লেখা আছে কিন্তু এত দাম এত দাম, তাহলে ওইটাকে বলা হয় ইনক্লুডিং দ্য প্যাকেজ, প্যাকেজের মধ্যেই আছে। ডাউনলোড অ্যান্ড প্রিন্ট, ওই যে আমার ইমেইলে একটা ভাউচার পাঠায় অনেকে অনলাইনে, যখন আমি অর্ডার করি অনলাইনে ভাউচার দেয় অনেকে, যেমন আপনি বাটা বেতে যখন এখন কিনতে যান এখন বর্তমানে, তখন কিন্তু ওরা অনলাইনে মোবাইলের মাধ্যমে দিয়ে দেয় যে আপনার এটা ওই যে বিল কপি বা যাই হোক সেটা আপনার মোবাইলে SMS চলে গেছে, আপনি রিটার্নের সময় SMS টা দেখালেই হবে, ওইটাই ডাউনলোড করে আমি পাঠাই দিব। ওটা ডাউনলোড করেই তো প্রিন্ট করতে হইবে কাগজটা, সেটাই ডাউনলোড আর কি প্রিন্ট। আর এটা তো নিজেরা কথা মানে আমরা নিজের মধ্যে কথোপকথনের মাধ্যমে এটাই। তো এখন বেশিরভাগ মানুষ এগুলো মানে যে কোনো কস্ট দিব কিনা রিটার্নের ক্ষেত্রে, আমার যে আমি যে রিটার্নটা আবার আসবে প্রোডাক্টটা, এক্ষেত্রে আমাকে আবার কোনো শিপিং চার্জ দেওয়া লাগবে কিনা, তাহলে ফিক্সড কস্ট, নো কস্ট, অথবা এরকম কোনো অপশন নাই, আমি কাস্টমারের সাথে কথা বইলা তারপরে আমি ডিসিশন নিব যে তোমার ফিক্সড ফি লাগবে অথবা কি লাগবে কিনা। কিন্তু রিটার্নের ক্ষেত্রে তো নো কস্টই থাকে, আমি প্রোডাক্ট একবার অর্ডার করছি, তুমি ভাঙ্গা প্রোডাক্ট আমাকে দিছো, এখন রিটার্নের জন্য আমি আবার অলরেডি তোমাকে শিপিং চার্জ দিছি না, শিপিং চার্জ অলরেডি দিছি না, তাহলে আমি আবার কেন দিব? এটা তোমার ব্যর্থতা, তাই না? তাহলে এখন অনেকে আবার চার্জ নেয়, তখন এটা লিখে দেয়। অনেকে বলে যে আমি চার্জ নেই অথবা না নেই সেটা আমার ব্যাপার, আমি কাস্টমারের সাথে সেটা কথা বইলা নিই। তাহলে সেই জিনিসটাই এরা এখানে বলে দিয়েছে, ওরা বলছে কাস্টমারের সাথে আমি কথা বইলা নিব। এখন দেখা গেছে তারা ওইরকম সিস্টেম রাখছে যে দেখো এটা যদি সমস্যা আমাকে এত চার্জ দিতে হতে পারে, অথবা নাও দিতে হতে পারে, এরকম জিনিসটা। সো কাস্টমার রেসপন্সিবিলিটি সবচেয়ে ভালো আর কি জিনিসটা এখানে, যে তার সাথে আমি সব সমস্যা সমাধান করে যে তোমার আছে না এটা, এই জন্য কাস্টমার রেসপন্সিবিলিটিটাই সবচেয়ে বেশি। আর রিস্টকিং ফিটা কিন্তু আলাদা, এটা কিন্তু রিটার্ন ফি না। প্রোডাক্ট নাই আমি আবার তোমাকে দিব, সেক্ষেত্রে আমাকে কিছু টাকা দিতে হবে। তুমি যদি আমি আনলাম তুমি না নাও পরে, তখন আমার লস না। মনে করো আমি একটা ফ্রিজ তুমি কিনলে আর নষ্ট হইলো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে চেঞ্জ করে দিব, কিন্তু এখন আমার স্টকে নাই বা আমার কাছে টাকাও নাই যে আমি আনবো, সেক্ষেত্রে তুমি আমাকে কিছু টাকা দাও, আমি নিয়ে আসা তোমারে আবার সেটা আমি একবার, তুমি যদি পরে না নাও। তো এইটা জিনিসটা হলো বলা হয় রিস্টকিং ফি, যদি স্টকে না থাকে। তাহলে এই সেম সিস্টেম অনুযায়ী এখানে রিফান্ডটা তিনি সাজিয়েছে, এটা একটা আইডিয়া। আর সহজ আইডিয়া হলো যে
গুগল, আমাদের গুগলে যে প্রোডাক্টে অ্যাড রান করা আছে ওইগুলো দেখে ওরা যেভাবে লিখছে ওইভাবেই। কারণ যারাই গুগল মার্চেন্টে অ্যাড রান করেছে তাদের শিপিংটা তো এইভাবেই করা লাগছে, এছাড়া কোনোভাবে আর ওয়ে নাই। তো মার্চেন্টও তো আর নাই, ওয়েবসাইটে যে যেভাবে মার্চেন্টও তো আর নাই, এবং এই সেম ভাবেই সেট আপ করা লাগছে। এখানে যে কোনো যাচ্ছে এই প্রসেস রাইট। আমার এক্সট্রা কথা বলে লেখা দরকার। না, এখন এক্সট্রা কথা কেউ লেখেও না, কিন্তু ওই জিনিসগুলাই তো ডিটেলস লিখছে এক কথায়, যে সেই জিনিসগুলাই তিনি ডিটেলসে এখানে কি করে দিছে, কিভাবে কি করবে সেটা আপনাকে এক্সপ্লেন করে তো দিতে হবে। শুধু শর্টকাট করলে তো হবে না। দেখেন এখানে কি রিটার্ন পলিসি ওরকম আহামরি যে একটা বিশাল প্যারাগ্রাফ আছে, ওই লেখার উপরেই লাস্টে তিনি বলে দিয়েছে কন্ট্যাক্ট আস এর জন্য শেষ। তাহলে আমাদের জিনিসটা এইভাবেই সেম ভাবে আমরা যেভাবে শিপিং পলিসি করেছিলাম এখান থেকেও আইডিয়া। তাহলে এই দুইটাই তো আসল। তারপরে বিজনেস ইনফোতে যদি আমি আসি, তো বিজনেস ইনফোতে আসলে আমরা তো দেখতেই পাচ্ছি এখানে আমার কি কি লাগতে আছে। প্রথম লাগবে বিজনেসের নেম, সো আমার তো বিজনেসের নাম আছেই, আছে না, এফএক্স এফসি এটাই। এরপরে লাগবে অ্যাড্রেস, ওই যে রিয়েল অ্যাড্রেস বলছি, তো আমার বিজনেসে তো অ্যাড্রেস আছেই, এই যে আছে না, না থাকলে আমার সেটা এখানে কি করতে হবে, ওয়েবসাইটে অ্যাড করতে হবে। মানে ওয়েবসাইটে না থাকলে আগে তো আমার ওয়েবসাইটের সমাধান ঠিক করতে হবে, তারপর সেটা আমি মার্চেন্টে আসবো। হ্যাঁ, এরপরে আমার নাম্বার, আমার ওয়েবসাইটে যে নাম্বার থাকবে সেই নাম্বারটাই যদি সচল রাখতে হবে, সেই অনুযায়ী আমি জিনিসটা এখানে ভেরিফাইড সব করব। এরপরে কাস্টমার সার্ভিসের এই যে কন্ট্যাক্ট আস, সেই ইউআরএলটা, সো এখানে কন্ট্যাক্ট আসের প্রত্যেকটাই ইউআরএল থাকে এই যেটাই। এখন আমার আমার এখানে লেখা আছে কন্ট্যাক্ট আস, আর এখানে তিনি লিখে শুধু কন্ট্যাক্ট, একই কথা। সো কন্ট্যাক্ট আসের পেজ আছে, এর মাধ্যমে সাপোর্ট নিবে ইমেইল আর ফোন নাম্বার। সো সেই জিনিসটাই এখানে বলা আছে যে ইমেইল আর ফোন নাম্বার দেওয়া আছে। এরপরে যদি এইগুলো থাকে দিলাম, আর এটা তো অন্য দেশ, তাহলে শেষ। এই বিজনেস ডিটেলসে আর তো কিছু লাগতেছে না, লাগতেছে মার্চেন্টে কেন কিছু লাগতেছে, আর লাগবে এটাকে গেল। আর প্রোডাক্ট অ্যাপ্রুভের বিষয় তো আলাদাই, ওই যে প্রোডাক্টের যে যে রিকোয়ারমেন্ট গুলো বলছিলাম ওই জিনিসগুলাই। ঠিক আছে, এখন আসি, এখন আমাদের ওয়েবসাইটে আরো কিছু এক্সট্রা জিনিস থাকতে হয় ওয়েবসাইট, যেমন ব্লিং অ্যান্ড টার্মস কন্ডিশন থাকতে হবে। তাহলে এখন যদি আমি আপনার একটা শিট ওপেন করি, তাহলেই আপনি ইজি ভাবে বুঝতে পারবেন যে ওই শিটে আমাদের সব কিছু এ টু জেড লেখা আছে, এবং ওই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, এবং এই যে ওয়েবসাইট যেগুলো আমি ওপেন করছি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের কি করব, দিয়ে দেব। তাহলে ফিক্স ওয়েবসাইট অ্যান্ড মার্চেন্ট চেকলিস্ট। ওকে, প্রথমত যে জিনিসগুলো আপনার ওয়েবসাইটে থাকা যাবে না, এখন কিন্তু মার্চেন্টের তো অতটুকু জিনিস আর কিছু না, আসল হলো ওয়েবসাইট। তা ওয়েবসাইটে আপনার কি কি থাকলে সেটা ফিক্স করতে হবে, বা কি কি থাকা যাবে না সেটার হলো এখানে একটা মানে ফিক্স পলিসি ভায়োলেশন আর জিএমসি সাসপেন্ড যাই। তো ওয়েবসাইট চেকলিস্ট, ওয়েবসাইটে প্রথমত এটা থাকা যাবে না, 400 মানে এই রিলেটেড কোনো পেজ থাকা যাবে না। সো আপনি এটা খুব ইজি ভাবে চেক করতে পারেন, এখানে একটা আমি সাইট দেওয়া আছে, এই সাইটের লিঙ্কটাকে আপনি এখানে দিয়ে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ডোমেইনটাকে আপনি কপি করে ওই জায়গায় দিয়ে দেবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে ওরা অটোমেটিক আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, মনে করেন আমি গো দিলাম, তো ও স্ক্যানিং করে আমাকে বলে দিবে যদি এরকম কোনো সমস্যা থাকে। সো থাকলে সেটা হয় আমরা পেজটাকে ডিলিট করে দিব, নাহলে সেটাকে কি করব, ঠিক করব। মানে ওয়েবসাইটে যদি আমার এরকম কোনো কিছু থাকে তাহলে সেটা সেই ওয়েবসাইট কি হবে না, অ্যাপ্রুভ হবে না মার্চেন্টের সাথে। ক্লিয়ার? এখন দেখেন এখানে আমরা যা দেখতে পাচ্ছি বেশিরভাগই দেখা গেছে সবই কমপ্লিট, এখানে এরর রিলেটেড ওরকম তেমন কোনো কিছু নাই। তাহলে অবশ্যই রেড কালার দিয়ে তিনি আপনাকে বলে দিব অলরেডি প্রায় যত পেজ আছে সবগুলোকে তিনি ফাইন্ড আউট করতে আছে। ইওর রিপোর্ট ইজ রেডি, একদম 100-তে 100, দেখছেন 100 পেজ অফ 100 পাউন্ড। এখানে দেখেন সব বলা আছে, এরপরে এই যে কি কি পেজ দেওয়া আছে, নর্মাল পেজ 44%। যদি কোনো কিছু থাকে তাহলে তিনি রেড কালার দিয়ে আপনাকে বলে দিবে
যে তোমার পেজে এরকম 404 এরর আছে, মানে এমন কিছু পেজ আছে যেগুলো ফাঁকা, কোনো কি করে না, কাজ করে না। ক্লিয়ার? যেমন ব্রোকেন লিঙ্ক কোনো কিছু আছে নাই, ডুপ্লিকেট কন্টেন্ট 24% আছে, মানে একটা প্রোডাক্টের স্বাভাবিক এগুলো লেখা থাকেই, যে এগুলো অল্প স্বল্প লেখা না হলে তো মিলে না ওয়েবসাইট। এখানে কোনো কিছুই নাই, এমন কোনো লিঙ্ক নাই যেগুলো কাজ করতে আসে না। তাহলে কি লিঙ্ক থাকলে সেই লিঙ্ক এখানে দেখাবেই তারা, সেখানে সরাসরি ক্লিক করলে ওই লিঙ্কে নিয়ে যাবে আপনাকে। তো এটা বেশিরভাগ ওয়েবসাইটে থাকে না, আমরা এইভাবে চেক করে ফেলতে অটোমেটিক, আমাদের ওয়ান বাই ওয়ান চেক করার কোনো দরকার নেই। এবার আসি এসএসএল সার্টিফিকেট ইনস্টল। এটা কি? এটা হলো একটা ওয়েবসাইটে যদি এরকম থাকে এইচটিটিপিএস লেখাটা, এইচটিটিপি এর পরে এস লেখাটা থাকে, তাহলেই মনে হবে যে এটায় এসএসএল সার্টিফিকেট ইনস্টল আছে, আর এটা থাকা লাগবে। কিছু কিছু ওয়েবসাইটে শুধু এইচটিটিপি থাকে, এটা হলো যে যারা ডোমেইন যখন কিনে ওইখান থেকে এটা করে দেয়। প্রত্যেকটা ওয়েবসাইটে এটা থাকে। কি বলছি বুঝছেন? এটা ফেসবুকেও যদি আপনি যান, ফাইবারেও যদি যান, সব জায়গায় এটা আছে। ওই যে এই এসটা দ্বারা বোঝানো হচ্ছে যে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে। এটা হলো ডোমেন যেখান থেকে কেনা হয় ওইখান থেকে ওরা করে দেয়। যেসব ওয়েবসাইটে দেখবেন এরকম এইচ দেওয়া, শুধু এরকম ওয়েবসাইটও আছে এইচটিটিপি শুধু, এস নাই, তখন আপনি মনে করবেন সেটাই এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা। এসটা দ্বারা এসএসএল সার্টিফিকেট সিকিউর, এইটাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই সিকিউরটাই, মূলত সিকিউরিটাই। কিন্তু আপনি বুঝবেন কিভাবে? ওই এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা মানেই যে সিকিউর আছে। এখন আপনি সেটা বুঝবেন এভাবে, যদি এস থাকে, এইচটিটিপি আর এস না থাকলে সেই ওয়েবসাইটে নাই, তখন ক্লায়েন্টকে বলতে হবে তুমি যেখান থেকে ডোমেন কিনছো ওখান থেকে এটা ইনস্টল করে নাও, ওরা করে দেবে। ওয়েবসাইটে অবশ্যই বিজনেস ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেল কোনটা? ডোমেইন রিলেটেড, যেটা contact@, কি ডোমেইন বলা হয়েছে, অথবা সাপোর্ট অথবা হ্যালো, এই যে এগুলাকে বলা হয় বিজনেস ইমেল। এই যে যেগুলো আমরা এখানে যে কই রিফার, মানে জিমেইল না, যেটাকে বলা হয় বিজনেস ইমেল, এই যে ডোমেইন রিলেটেড যে ইমেল গুলো দেখছেন, তার ডোমেইন তো এটাই, এটাই তার ডোমেইন না। তো এই দিয়া হ্যালো হইতে পারে, এক এক মানুষ এক এক ভাবে, এটা প্রত্যেকটা ওয়েবসাইটই এগুলো থাকে। সো এটা নিয়েও আমাদের টেনশন হবে না। এটা আপনি যদি ওয়েবসাইট প্রত্যেকটা জানেন, যে দেখেন দেওয়া আছে, দেখছেন, কেউ ইনফো, কেউ দেয় কি হ্যালো, কেউ যে যেভাবে দেয়। ক্লিয়ার? সেম ভাবে শুধু বিজনেস ডোমেইন থাকলেই হবে না, সেটা ভ্যালিড থাকতে হবে। মানে আপনার যদি মনে করেন একটা ডোমেইন থাকে, হ্যাঁ, মনে করেন আমার এটা একটা ডোমেইন, হ্যাঁ, এই যে এটা কি ডোমেইন, হ্যাঁ, আমি এটা দিয়ে চাইলে একটা বিজনেস ইমেল বানাতেই পারি ইজিলি ভাবে, নিজে লেখা। মনে করেন এখানে যদি আমি লিখি এভাবে ADMIN@, এটাও বিজনেস ইমেল। কিন্তু এইভাবে করলে হবে না, বিজনেস ইমেল ওয়েবসাইটের সি প্যানেল নামে একটা অপশন থাকে, ওইখান থেকে বানাইতে হয়। এগুলো যারা বিজনেস করে তারা বানায়। যেমন আমার এখানে বানানো আছে, দেখেন, এই যে আমি কিন্তু এটা বানাই নিছি ইনফো, কেউ যদি এটা মেইল করে সেটা কাজ হবে। আর আমি এইমাত্র যেটা লিখলাম না, ওই যে অ্যাডমিন লেখা নিজে লিখছি, এটা কি বানাইছি? ওটাই মেইল করলে মেইল কাজ হবে না। এখন দেখবেন এইটা, এই এগুলো তো জাস্ট দিয়ে রাখছে, এই এসে আছে ইমেজ, এগুলো ইমেজ দেওয়া, মানে মানুষকে আরো বোঝানোর জন্য। আর যারা জানে তারা এটা দেখেই বুঝবে, মানে এটা হলো ওই যে এক কথায় সিকিউর। এখন দেখেন আমি যদি আমার জিমেইলে যাই, ওই জিমেইলেও আমার মেইল করলে সেটা এখানে আসে। যেমন দেখেন এই একটা আমার জিমেইল আছে ডিএমএনসি এজেন্সি, অথবা আমি যদি ইনফোতে যাই, এই যে দেখেন info.@ কি লেখা আছে, তো আমার যত মেইল আসে সব এখানে আসে। এটাই আমি এটার সাথে কানেক্ট করাই নিছি আর কি, জানা এই মেইলটা মানে সি প্যানেল দিয়ে ঢুকতে হয়, কিন্তু আমি জিমেইলের সাথে কানেক্ট করাই নিছি। বারবার তো আমার সি প্যানেলে ঢোকার অপশন নাই, আমি যেন জিমেইল দিয়ে ইজি ভাবে জিনিসটা কি করতে পারি, চেক করতে পারি। তাহলে মেইল যদি রিয়েল না হতো তাহলে কিন্তু এখানে এটা আসতো। তাহলে এই মেইলটা রিয়েল হতে হবে, সেটা চেক করারও আমাদের অপশন আছে। এই যে সাইডে আমি দিয়ে দিলাম, এখানে অনেকগুলো আছে, মেইল চেকার, ইমেল ভেরিফাই, আপনি যে কোনো একটা থেকে, অথবা গুগলে যদি সার্চ করেন মেইল চেকার লেখা, তারপরে আপনি আপনার যে ইমেইল আছে এটা এখানে দুইটা দেওয়া আছে, এরকম আরো আছে, অনেক আছে। সো আপনি জাস্ট গুগলে সার্চ করলেই হবে যে আমার ইমেলটা ভেরিফাইড না আনভেরিফাইড। সো আমি এই জিমেইলটাকে সেই ওয়েবসাইটের ওইটা, অথবা এক কথায় ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করলেই তো ঝামেলা শেষ।
তারপরও আমরা অনেক সময় নিজেরাও চেক করে নিব, অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট নাই তখন। তাহলে এই কাজগুলো নেওয়ার আগেই আপনাকে অনেক সময় দেখা যাচ্ছে চেক করা লাগতে পারে। আপনি যদি অর্ডার নিয়ে নেন, এবার যদি ফিক্স না করতে পারেন তাহলে অর্ডার কি হবে? এটার অর্ডার ক্যান্সেলও হয় বেশি কিন্তু, কারণ এটা তো গ্যারান্টি যুক্তই। এই দেখেন যে ভ্যালিড আছে, এটা ভ্যালিড আছে, এই জিনিসগুলো নাই, এই সমস্যা নাই, এটা ভ্যালিড হলেই এনাফ। তাহলে আমরা এটা দিয়ে চেক করলাম। এরপর বলছে আমাদের এটা কি থাকতে হবে, কোথায় কোথায় বলছি, মানে এক কথায় এরকম কন্টাক্ট পেজ এখানে থাকা, আবার যদি এই নিচেও থাকে কন্টাক্ট পেজ, ওই যে যেমন কন্টাক্ট আস আছে না, তাহলে জিনিসটা ভালো হয়। গুগল, বললাম না, গুগলকে বোঝাতে হবে যে আপনার সাপোর্ট সিস্টেম খুবই স্ট্রং। সেজন্য আমি উপরেও দিলাম, আমার দেখা গেছে আমার ওয়েবসাইট এমন বিশাল বড়, একজন নিচে যাইতে যাইতেই জীবন শেষ। হতে পারে না? হ্যাঁ, এরকম স্বাভাবিক কি হতে পারে না? দেখেন তারা হেল্পলাইন পর্যন্ত নাম্বার দিয়ে রাখছে, দেখছেন? তো আপনার বেস্ট প্র্যাকটিস হলো কি, এরকম ওয়েবসাইট গুলো বেশি বেশি দেখা, তারা কিভাবে সাজাইছে। সো সেগুলোই আপনাকে দিয়ে দেখেন এখানে অনেক বড় বিশাল, তারপরে আমার কন্টাক্ট পেজে যেতে হয়। এখন কথা হলো যে আমি কিন্তু বলছি বোথ সাইটে বেটার। আপনি চাইলে ফুটারে, মাস্ট তো ফুটারে থাকেই, কিন্তু হেডারও যদি রাখেন তাহলে ভালো হয়। তাই আমরা হেডার ফুটার দুইটাই রাখবো। যদি কারো ফুটারে থাকে, সে যদি হেডার রাখতে না চায় সমস্যা নাই। সেম ভাবে কন্টাক্ট পেজের মধ্যে কি কি থাকতে হবে এই মাত্রই আমরা দেখে আসছি। কি কি থাকতে হবে? এতটুকু জিনিস থাকলেই না। অনেকে আবার সোশ্যাল মিডিয়া লিঙ্কও রাখে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি আমাকে হেল্প নাও। এখন এটা যার যার ইচ্ছা, আমার কথা হলো আমার জিনিসগুলো থাকলেই হয়েছে। অ্যাড্রেসটা অবশ্যই কি হতে হবে, বিজনেস নাম্বার, ইনভ্যালিড কোনো কিছু রাখা যাবে না। এটা কই রাখতে হবে? কন্টাক্ট পেজের একটা ওয়েবসাইটের ভেতরে। এরপরে বলছে সোশ্যাল মিডিয়া, এটা মানে এক্সট্রা আমি বলছি যদি রাখেন ভালো, যে কোনো জিনিসের তো অবশ্যই ভালো, যতদিন রাখবো সেটাই হলো। আর একটা মাস্ট রাখতেই হয়, এটা আপনি যে ওয়েবসাইটে যান না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কন্ট্রাক্ট ফর্ম থাকবে, এই যে নাম দাম দিয়া। আর এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানালে ও জায়গায় এক্সট্রা ভাবে একটা কন্ট্রাক্ট ফর্ম আসি, কন্ট্রাক্ট ফর্ম 7 যার নাম, এটা মাস্ট। তাহলে গেল আমার। এরপরে এই জিনিসটা বলছি কোথায় রাখতে হবে, ওয়েবসাইটের ফুটারে অ্যান্ড কন্টাক্ট পেজ, এটা তো আমরা এখানে বলেই আসছি। কিন্তু এই বিজনেস অ্যাড্রেস, ইমেল, এইগুলো আবার ওয়েবসাইটের একদম সামনে রাখতে হবে। সামনে বলতে ফুটারে। ফুটার বলতে কোনটা, এই যে দেখেন ইনি নিচে রাখছে, ইনি এই জায়গায় রাখছে নিচে, আমি রাখছি এই পাশে। এক কথায় তো ফুটারই আছে, নিচ মানেই কি ফুটার। আবার দেখেন এনারাও রাখছে, এই যে এখানে রাখছে, বেশিরভাগই ফুটারেই থাকে। কিন্তু এক কথায় হলো ওই বিজনেস অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, এটা মাস এরকম বাহিরে রাখতেই হবে। বাহিরে বলতে এখানে কন্ট্যাক্ট আসার মধ্যে তো ক্লিক করলে আমি পাচ্ছি, এইটা ছাড়াই এরকম বাহিরে রাখতে হবে, এরকম বাহিরে। বাইরে বলতে ফুটারে এরকম, মানে সরাসরি যেন দেখতে হবে। হ্যাঁ, এই যে যেমন আমি রাখছি কলামে। এরপরে দেখেন আপনি এই ওয়েবসাইটে যেমন রাখছে, এই যে রাখছে না, আবার এই সেম লেখাটাই কই রাখছে, এই লেখাটাই আমি এখানে বলছি। চেক লিস্ট থাকলে আপনার আর কিছু লাগবে না। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে কন্টাক্ট ইনফো, এটা তো বললামই, এটা দুইবার লেখা হয়েছে, কন্টাক্ট ইনফো আর কন্টাক্ট পেজ আস, যে যেভাবে লাগে। রিটার্ন অ্যান্ড রিফান্ড পেজ, এগুলো সব নিচেই থাকে। এখন আপনার ওয়েবসাইট এক জায়গায় থাকলেই হয়েছে, মানে থাকতে হবে। এবং এগুলো ক্লিয়ারলি কিভাবে লেখা থাকতে হবে, আইডিয়া কিন্তু আমি প্রথমেই দিয়ে দিছি, যে রিটার্ন অ্যান্ড রিফান্ডের কি লেখা থাকতে হবে। হ্যাঁ, আপনার পেজ তো মাস থাকতেই হবে, পাশাপাশি ওর ভিতরে লেখাও সঠিক থাকবে। আর পেজ না থাকলে তো লেখা থাকবে না। তারপরে শিপিং, এই যে পেমেন্ট পলিসি অ্যান্ড পেমেন্টের সিস্টেম, মানে বিলিং অ্যান্ড টার্ম কন্ডিশন, এবং একটা ওয়েবসাইটে ঢুকে মানুষ কিভাবে, মানে কোন পেমেন্ট গেটওয়ে দিয়ে কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে, সেগুলো বলা থাকতে হবে। যেমন দারাজে আমি যদি প্রোডাক্ট কিনতে যাই, ওইখানে বলা থাকে না তুমি মাস্টার কার্ড দিয়ে করতে পারো, বিকাশ দিয়া। প্রোডাক্ট একটা পারচেস করতে গেলে কিন্তু দেখায়, দেখায় না? অথবা এই যে দেখেন, অবশ্যই সেগুলো ভ্যালিড হতে হবে, এগুলো কিন্তু আন্দাজও অ্যাড করা যায়।
মানে আমি চাইলে এরকম ইমেজ দিয়ে বা ই দিয়ে অ্যাড করে দিতে পারি, কিন্তু ভ্যালিড হতে হবে। যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে কেউ টাকা পেমেন্ট করতে পারবে? হ্যাঁ, মানে এই জিনিসগুলো ইমেজ দিয়ে রাখছে ঠিকই, কিন্তু এগুলো কাজও করে। এই যেখানে যে যে মেথড গুলো দেওয়া আছে না সব, এখন আপনি শুধু ইমেজ দিয়ে রাখলেন কিন্তু আপনার ওই ওই এর কোনো অ্যাকাউন্টই নাই, তাহলে মানুষটি পেমেন্ট করতে পারবে? তাহলে সেগুলাই হলো পেমেন্টের মেথড। এখন একটা ওয়েবসাইটে মিনিমাম 3টা অথবা একাধিক পেমেন্ট মেথড থাকতে হয়। এখন আমি মনে ওয়েবসাইটে দিয়ে রাখলাম, ও ওয়েবসাইট দিয়ে শুধু বিকাশ, কিন্তু আমার বিকাশ নাই, আছে নগদ। তাহলে হইলো জিনিসটা, তাহলে আমাদের একাধিক দেওয়াটা বেটার এবং থাকতে হবে মিনিমাম 3টা। মিনিমাম কয়টা? 3টা, অনেকে 4টা 5টা এরকম ভাবেই দেয়। এখন এই যে পেমেন্ট কোনগুলো ভালো, এখানে বলে দিয়েছে মিনিমাম 4টা, মানে যত ভালো। তো এগুলো ক্লায়েন্টদের থাকে, মানে বাইরের দেশগুলো, যে আমেরিকান এক্সপ্রেস থাকে, কারো অ্যাপল পে, এগুলো সব পেমেন্ট মেথড আর কি, মাস্টার কার্ড, সব পে। এখন ওইখানে তো আর বিকাশ নাই যে বিকাশ থাকবে, বাংলাদেশে বিকাশ থাকে। ক্লিয়ার? এখন আপনি কিন্তু এই ওয়েবসাইটগুলো যদি চেক করেন, সেই সমস্ত ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট মেথডের সিস্টেম, অথবা তাদের ওই যে লেখা থাকে না, বিলিং অ্যান্ড টার্মস কন্ডিশন লেখা আছে না, এইখানে তারা হয়তো লিখে দেয়। অথবা সব এই যে দেখেন দেখেন এই যে দেখেন, এখানে কি তারা লিখে দিছে না, ভিসা মাস্টার কার্ড। তো মিনিমাম আপনি একাধিক হলেই হয়েছে। এনে দিয়েছে এখানে কয়টা, মূলত দিয়েছে 2টা। একাধিক পেমেন্ট গেটওয়ে না থাকলে তো হবে না, হবে আর বেশিক্ষণ চলবে না, চেক লিস্ট হলেই হবে। তাহলে আমরা দিলাম গেটওয়ে। তো এটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে যে আমরা লেখা দেখছি না, বিলিং অ্যান্ড টার্মস কন্ডিশন, এখানে তিনি তার পেমেন্টের সিকিউর ব্যবস্থাপনা, যে তুমি এখানে পেমেন্ট কার্ড অ্যাড করলে ওটার এমন না যে আমরা সব ইনফরমেশন জানবো, এগুলো লিখে দিয়েছে। কারণ একটা পেমেন্ট কার্ডে একদম আমি অ্যাড করবো, আমি না যাই না, এটা সম্ভব না। তাহলে সেই সিস্টেমগুলো এখানে তিনি কি করছে, লিখে দিয়েছে। কোন কোনটা অ্যাভেলেবেল আছে সেটাও তিনি এখানে লিখে দিয়েছে। তো এই জিনিসটাই হলো এটা, ওই যে বিলিং অ্যান্ড টার্ম কন্ডিশন, অনেকে পেমেন্ট অ্যান্ড টার্ম কন্ডিশন যে যেভাবে দেয়, তাহলে সেটা আপনার অবশ্যই কি করতে হবে, ক্লিয়ার। আর একটা আছে ডোমেন এক্সপায়ার ডেট, মানে আপনার ডোমেনটার জানো যে আমার একটা ওয়েবসাইট কখন সচল থাকবে, যতক্ষণ পর্যন্ত ডোমেইনে রেনু আছে। রেনু চলে গেলে ওয়েবসাইটে কি ঢোকা যাবে? ডোমেন প্রত্যেক বছরে বছরে রেনু করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। সো সেই অ্যাক্টিভিটির প্রিভিয়াস এক্সপায়ার ডেট, একটা রুটি আমরা কিনবো, মনে করেন সেই রুটির যদি ডেট থাকে একদিন, কালকে আজকে যদি কিনবো কোনোদিন, একদিনের মধ্যে আমি না খেয়ে তো শেষ করতে পারবো না। তো এরকম একটা বিজনেসের যে ডোমেন থাকবে সেটার মিনিমাম যেন এরকম একটা এক্সপায়ার ডেট থাকে। মেয়াদ কেউ 10 বছরের কইলে দেয়, কিন্তু মিনিমাম যেন এক্সপায়ার ডেটটা এটা থাকে, তাহলে ভালো। রিভিউ এটা হলো অপশনাল, তবে এখন আর এটা অপশনাল না, একটা ওয়েবসাইটে রিভিউ থাকলে ভালো, বিশ্বস্ততা বাড়ে। এখন আবার ফেক রিভিউ কেউ দিয়েন না। এক কথায় একটা ওয়েবসাইটে আমরা কখন রিভিউ পাবো, কেউ পারচেস করছে তারে আমি ধরেও রিভিউ দিয়ে হতে পারবো, পারবো না? তার মানে হলো কি, আপনার ওয়েবসাইটে যদি কোনো পারচেস না থাকে সেটা গুগল কখনোই অ্যাপ্রুভ করবে না। তার মানে আমার রিভিউ লাগবেই, মাস্ট, এটা অপশনাল এখন আর বাদ, আমার রিভিউ লাগবেই। আর রিভিউ আমি কখন পাবো, যখন সেল হবে। এখন মনে করেন আমি আজকে একটা ওয়েবসাইট ওপেন করে আজকে গুগল মার্চেন্টে আমি অ্যাড চালাতে পারবো না, সো আমি গুগল অ্যাড চালাতে পারি, শপিং অ্যাড ছাড়ার অপশন আছে না, সেখানে যদি আমার সেল হয় তখন আমি কাস্টমারদের বললাম যে আমাকে 2-1টা রিভিউ দাও। তার মানে আমার ওয়েবসাইটে সেল থাকতে হবে, তুমি নতুন দিলে হবে না। এবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো লাগবে। এখন এখান থেকে কেউ একটা দেয়, কেউ 2টা দেয়, আবার কেউ টুইটারও দেয়, আবার কেউ সব দেয়। কি বলছি বুঝেন নাই? কেউ দেয় কি সবগুলা, কেউ আবার শুধু ইনস্টাগ্রাম দিয়ে রাখে, কেউ টুইটার, লিঙ্কডইন, প্রত্যেকটা সাইটেই এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেওয়া থাকে। এবং এই সোশ্যাল মিডিয়া গুলো অ্যাকাউন্ট তো এর ইনফরমেশন দেওয়াই, অন্য কারো তো আর না আছে। তাহলে এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে থাকতে হবে। ডাইরেক্ট বাই নাও বাটন আর অ্যাড টু কার্ট বাটন কিরকম, মনে করেন আমি যদি এই ওয়েবসাইটে যাই, মনে করেন একটা প্রোডাক্ট কেনা দেখাই দেয় তাদের সিস্টেমটা কেমন। এখানে যখন আমি ক্লিক করলাম প্রোডাক্ট কেনার জন্য, আচ্ছা এটা না, শপে যাই, ইকুইপমেন্ট, এই প্রোডাক্টটা আমি কিনবো, এখানে কি লেখা আছে, সরাসরি কি করা যায়? তো এটাই বলছে যে সরাসরি তুমি অ্যাড টু কার্ট রাখো।
আর দারাজ কিন্তু আরো সিম্পল করছে, একসাথে বাই নাও অ্যাড টু কার্ট দুইটাই রাখছে। একটা প্রোডাক্ট ওপেন করলে দেখবেন যে এরকম এখানে বাই নাও অ্যাড টু কার্ট আছে, মানে সহজ করে যেন কিনতে পারে। এখন অনেকে, বেশিরভাগ সবাই, কারণ একটা ওয়েবসাইট কেউ যখন কিনবে, কেনার আগে অবশ্যই সে ওই প্রোডাক্টের উপর কি করবে, ক্লিক করে, কি ডিটেলস না দেখে কেউ কিনবে? তাহলে দেখেন এই প্রোডাক্ট আমি কিনলে ঠিক যখন আমি ক্লিক করব, তখন এই জায়গায় তাদের এই জায়গায় শপ নাও অথবা শপ পে, এই দেখেন অ্যাড টু কার্ট তো অবশ্যই মাস থাকবে, তারপরে সরাসরি কি থাকে, পেমেন্ট অপশন। আবার পেমেন্ট কির মাধ্যমে করা যাবে তিনি এখানেও বলে দিতেছে, মানে আরো সুবিধা করে দিতেছে। আমার আর নিচে যাওয়া লাগবে না, বিলিং অ্যান্ড টার্মস কন্ডিশনে যাওয়ার দরকার। এক কথায় যে যত সুন্দরভাবে, আবার দেখেন রিভিউ, কাস্টমার রাইট রিভিউ, সব জিনিসগুলো কিন্তু এখানে করা আছে। এখন দেখেন এখানে মোর পেমেন্ট অপশনে গেলে তাদের পেমেন্টের কি কি মেথড আছে সব দেখাই দেয়। আবার সরাসরি দেখেন চেক আউটে নিয়ে আসছে, দেখছেন? তো ওইটাই হলো যাইয়ে বাই নাও। তো এই জিনিসগুলাই আমার এখানে থাকতে হবে। আর একটা আছে যে ট্রাক, ক্লিয়ার ট্রাক অর্ডার, এটা অপশনাল, এটা না হলে, মানে আমি একটা যে অর্ডার করলাম, একটা প্রোডাক্ট যে অর্ডার করলাম সেটা শিপিং এ কই আছে সেটা আমি যেন ট্র্যাকিং করে দেখতে পারি। মেসেজ অথবা ট্র্যাকিং একটা নাম্বার দেয় না, এটা তুমি চাইলে ট্র্যাকিং করে কি করতে পারো, দেখতে পারো। তো এটা অনেকে দেয়, অনেকে দেয় না, তো এটা তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না, না দিলেও ভালো, দিলে ভালো। ক্লিয়ার? সেম ভাবে আমার ওই যে বললাম না, ফোনের সাপোর্ট থাকতে হবে, মানে ফোন ফোন নাম্বার যেন মানুষ ফোন করে সাপোর্ট পায়। শুধু নাম্বার দিয়ে লাভ আছে? বিজনেস, এটা তো বলছি দুইবারই। এফএকিউ, এগুলো তো ওয়েবসাইটে থাকেই। ল্যান্ডিং পেজ লিঙ্ক এরর প্রথমেই বলে আসলাম। লাইভ চ্যাট ও চ্যাটবোটের এই সিস্টেম আছে, এগুলো থাকলে ভালো। যেমন দেখেন এই ওয়েবসাইটে, এখানে দেখেন হোয়াটসঅ্যাপ লাগাই দিতেছে। তারপরে কিছু ওয়েবসাইটে মেসেজ দেওয়া যায়, আপনি দারাজেও আছে, বিকাশেও আছে, সব জায়গায় আছে না দারাজে মেসেজ অপশন আছে, লাইভ চ্যাট সব অপশনে। এক কথায় কাস্টমার সাপোর্ট গুলো, এই জিনিসটা আমাদের এখন আর লাগবে না। এটাই হলো গুগল মাই বিজনেস। এটা হলো যে ম্যাপে যে অ্যাড্রেস অ্যাড করে না, সেটা হলো এইটা। তাহলে এই জিনিসগুলো আমার ওয়েবসাইটে থাকতে হবে। যদি আমি একটা মার্চেন্টে পলিসি ভায়োলেশন হয়, সেটা কি করার জন্য, ফিক্স করার জন্য। তাহলে আমার দেখা গেছে অনেক সময় ওয়েবসাইটে আমি প্রোডাক্ট অ্যাড করি না, তার আগেও হয়ে যেতে পারে। স্বাভাবিক হতে পারে না, আপনি যদি মনে করেন শিপিং আর বিজনেস ইনফো সবকিছু অ্যাড করে রাখলেন, কিন্তু ওয়েবসাইটের সাথে কোনো কিছু তেমন একটা মিল ঠিক নাই, তখন কি হতে পারে না? কিন্তু বেশিরভাগই হয় ওই প্রোডাক্ট আপলোড করার পরে, তখন আর আসলে ধরে। এখন আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট গুলা কিভাবে ফিক্স করবেন, তার অপশন ওই তো বললাম, একটা প্রোডাক্টের যে যে রিকোয়ারমেন্ট থাকে সেইগুলা ওয়েবসাইটে কি ঠিকঠাক থাকতে হবে, সেটার চেকলিস্ট নিচে। না, আজকে এই মার্চেন্টের ফিক্স এই শেষ, আর এতটুকু, এছাড়া কোনো কাজ নাই, জাস্ট এক কথায় সমস্যা সমাধান করে ফাইন্ড আউট করা। মার্চেন্ট চেকলিস্টের এই যে প্রোডাক্ট, মানে মার্চেন্টের চেকলিস্ট, এটা এগুলো তো আমরা বলেই দিছি মাত্রই, যে রিটার্ন পলিসি, বিজনেস, শিপিং, ওয়েবসাইট ক্লেম, সেলস ট্যাক্স, আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে, কারণ আপনি যে অ্যাড দিবেন সেটার তো একটাই থাকছে। হ্যাঁ, এরপর আছে মিস রিপ্রেজেন্টেশন অথবা প্রোডাক্ট যদি কি হয়, সমস্যা হয়, সেক্ষেত্রে প্রোডাক্ট আইডি আর কি লাগবে, এই জিনিসগুলো তো ভুলেই গেছে, সেগুলো আমি লিস্টে জাস্ট লিখে দেওয়া, আর একবার আপনাকে আবার রিভিশন দিয়ে দেখাচ্ছি। জিটিআইএন অথবা এগুলো থাকলে ভালো, রাখবো আমরা। আর একটা নতুন জিনিস, অল প্রোডাক্টের হেডলাইন আলাদা থাকতে হবে। মানে হলেন, যেখানে আমি যে এই প্রোডাক্টটা ওপেন করলাম না, এখানে এই প্রোডাক্টের যেরকম হেডলাইন আছে, ইউআরএলটা সেম ভাবেই থাকে। এই প্রোডাক্ট মনে করেন আমি যদি আরো একটা প্রোডাক্ট ওপেন করি, এখানে এগুলা এখানে যদি এই একটা প্রোডাক্ট আমি ওপেন করলাম, মনে করেন এই প্রোডাক্টের যেভাবে হেডলাইন লেখা আছে 1414 এত, ওইভাবেই দেখেন দেওয়া, এটা সব জায়গায় থাকবে। ক্লিয়ার? তার মানে হেডলাইন যেরকম থাকবে, ইউআরএলটাও ওই লেখাটাই থাকতে হবে। এরপরে প্রোডাক্টের টাইটেল, এটা তো আমরা জানি। ইমেজ কোয়ালিটি তো অবশ্যই ভালো হতে হবে। ব্র্যান্ড, আবার ওয়েবসাইটে যদি স্পিড না থাকে তাহলে হবে? এই জিনিসগুলাই সবকিছু থাকলে, সেটা মিস রিপ্রেজেন্টেশন হোক আর পলিসি ভায়োলেশন হোক, আপনি ওয়েবসাইটে যদি এই জিনিসগুলো থাকে, সেই ওয়েবসাইট অনুযায়ী আবার মার্চেন্টেও যদি থাকে, তখনই আপনি যখন গুগলের কাছে কি পাঠাবেন, তখনই তিনি কি করে দিবে, এটাই। আবার আমি এটা জাস্ট আলাদা আলাদা লিখে দিছি, এই যে প্রোডাক্ট অ্যাড অথবা অ্যাপ্রুভ,
আর এখানে কিছু আপনাকে এক্সাম্পল ওয়েবসাইটের চেক লিস্ট আমি দিয়ে দিছি, আরো কিছু দিয়ে দেবো, এখান থেকে আপনি আইডিয়া লাগবে কতদিন আপনি ফিক্স করতে পারবেন, অ্যাভেলেবেল দিয়ে দিছি। এবার ওয়েবসাইটে মাস্ট মিনিমাম একটা মানে বলেই দিছি, সকল পেমেন্ট মেথড কাজ করতে হবে, একদম ভারী প্রোডাক্টের কথাও সব এ টু জেড। তার মানে যদি এই লিস্টটা থাকে আপনি এইটাই দিয়েই সব এভরিথিং কাজ করতে পারবেন। কিন্তু আমি তো কাস্টমাইজটা কিন্তু আপনি আলাদাভাবে শিখতে হবে, কারণ এই কাজগুলোই আপনার ওয়েবসাইটে কাস্টমাইজ করে কি করতে হবে, করতে হবে। কিন্তু মার্চেন্টে তো করা তো আর কঠিন না, মার্চেন্টে করা কি কঠিন? মার্চেন্টে করা কিন্তু জিনিসটা কি ইজি আর কি, কিন্তু আসল কথা হলো ওয়েবসাইটে এইগুলো থাকতে হবে। এখন যদি আপনি ওয়েবসাইটে এই জিনিসগুলো নিজেই লেখে রেখে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে চার্জ বেশি, আর যদি না পারেন তাহলে ক্লায়েন্টকে এইগুলো সব সাজেস্ট করতে হবে। এই ওইরকম একটা চেক লিস্ট তারে বানাই দিয়ে দিলাম, তোমার এই ওয়েবসাইটে এই সমস্যা আছে, এইগুলো কি করো ফিক্স করে আমাকে দাও ওয়েবসাইট লিঙ্কটা, আমি তোমার মার্চেন্টটাকে কি করতে আছি, ঠিক করতেছি। আর তুমি যদি মার্চেন্টও ঠিক করো ওয়েবসাইট দুইটাই ঠিক করতে চাও তখন চার্জ অবশ্যই বেশি। আর যদি তুমি শুধু মার্চেন্ট ঠিক করতে চাও তাহলে ওয়েবসাইটটার এই জিনিসগুলো তাকে পাঠাই দেবো, ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে নিয়ে আইসা আমরা এখানে A to Z বসাবো। তারপরে আপনার যদি সমস্যা থাকে সেটা এখানে ওরা বলেই দিছে দেখেন। তো আমি এখানে ফিক্স লেখা থাকবি অথবা কন্ট্যাক্ট লেখা থাকবেই, যে যে সমস্যাগুলো এই যে দেখেন অলরেডি আমার এই সমস্যা দেখাচ্ছে, এবং এখানে রিকোয়েস্ট রিভিউ লেখা চলে আসবে যখন আমি সব এভরিথিং সবকিছু করব। অথবা নিচে আমার কি কি সমস্যা আছে সেগুলোও তারা বলে দিচ্ছে, দেখছেন কিভাবে তুমি এটা ঠিক করবা সেগুলা এখানে রিকোয়েস্ট রিভিউ লেখা। সো এটা আমি রিকোয়েস্ট রিভিউ পাঠাই দিব, আমার ওকে, আর কিছুই না, সাথে সাথে জিনিসটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই দেখেন এখানে ওরা বলে দিচ্ছে কি কি সমস্যা, গুগল আরো সহজভাবে বলে দেয়। তোমার কি, আমরা তো আন্দাজে অ্যাড্রেস দিয়েছিলাম, আর প্রোডাক্টের আইডেন্টিফাই তো আন্দাজেই দিয়ে দিতেছি না, তাহলে এই সমস্যার কারণেই আমার এগুলো হচ্ছে। তাহলে আমি কিন্তু একটু ঘাটাঘাটি দেখলেই সব এগুলো সমস্যা ঠিক করলেই আমার একটা রিকোয়েস্ট রিভিউ আসবে। যেহেতু অলরেডি একবার হয়ে গেছে তার মানে যে না যে আপনি এইগুলো ঠিক করলেই এটা ঠিক হয়ে যাবে, ঠিক হবে কখন, যখন আমি রিকোয়েস্ট রিভিউতে, কারণ গুগল অলরেডি জেনে গেছে যে আমি এখানে 2 নম্বর অ্যাড্রেস দিয়েছি, সেই জন্য আমাকে পাঠাইছে, এই জন্য রিকোয়েস্ট রিভিউটা চালু নাই আছে। যখন আমি এগুলো দিব তখন মনে করেন রিকোয়েস্ট রিভিউ চালু হবে, তখন রিকোয়েস্ট রিভিউ করে গুগলকে পাঠাবো, গুগল চেক করে ওকে আছে সবকিছু, তখন এটা ঠিক করে দিবে। এখন যদি আমরা প্রথম থেকেই এই সিস্টেমটা এরকম করতে পারি যে জানো আমার এই সমস্যাটা কি না হয়, একজন লোককে আমি মার্চেন্ট সুন্দরভাবে এমন ভাবে করে দিব যেন এই সমস্যাটাই না, তখন তখন প্রথম অবস্থায় কিন্তু এই কাজের জন্য কেউ আসে না, ক্লায়েন্টরা আগে সবাই করে, আমরা যেভাবে করছি না এই সেম ভাবেই তৈরি করে ক্লায়েন্টরা, যখন এরকম সমস্যা হয় তখন আসে। এখন সমস্যা যদি হয়ে যায় তখন তো ওই যে বললাম না ঠিক করাটা তখন ঝামেলা হয়ে যায়, এই কারণে এগুলো আপনি সব করবেন, তারপর রিকোয়েস্ট করে গুগলে পাঠাবো, গুগল চেক করে ম্যানুয়ালি চেক করে দেয়। আর এই জন্য যদি সমস্যা আমি নাই পাঠাই গুগলের কাছে আগে থেকে তাহলে তো আমার কোনো ঝামেলা নেই। কাজ কিন্তু এইগুলাই একটা গুগল মার্চেন্টের, কি বলছি বুঝতে পারছেন? এছাড়া আলাদা এক্সট্রা ওরকম কোনো জিনিস নাই, কিন্তু আসল হলো ওই যে ওয়েবসাইটের ওইটা। এই জন্য আমি বলবো যে ওয়েবসাইটের কাজগুলো কিছুই না, জিএমসি ফিক্সের কিন্তু ওই যে গ্যারান্টি না এটা, কি বলছি আপনি এখানে যে তাকে ফিক্সে পাঠাবেন আপনার যে ঠিক করে দিবে কখন, যখনই রিয়েল থাকবে। এখন দেখা গেছে আপনার প্রোডাক্টে ঝামেলা আছে তখন তো দিবে না, তখন সেটা কি কোনোভাবে অ্যাপ্রুভ করা পসিবল? তাহলে আমাদের কাজ নেওয়ার আগে কি করতে হবে, কাজ নেওয়ার আগেই ওয়েবসাইটটা আমাকে দেখতে হবে যে এটা অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে কি আছে না। যদি দেখি একবারই নাই মনের ভুলেও সেটা নিব না, যদি থাকে চান্স আছে তখন নিব, নিয়ে ট্রাই করি, হইলে তো হয়ে গেল। দরকারই নাই বলবেন যে এটা সমস্যা নাই, যে কি বলছি চান্স না থেকে অর্ডার অর্ডার নিয়ে লাভ নাই, চান্স না থাকলে করবেন কি, আপনি এমনি কাজ করেন যে আমার এমনি দাও, তোমার অর্ডার করার দরকার নেই, অ্যাপ্রুভ হইলে তুমি আমার কি করো চার্জ দিও। এক্ষেত্রে আপনার একটা অভিজ্ঞতাও হবে অনেক সময়, এই কারণে এই অর্ডারগুলো অনেক সময় আগে নেয় না, আগে দেখে ওয়েবসাইট চেক লিস্ট করে যে আমি এটা পারবো, তারপরে দেখে সবকিছু ঠিকঠাক করে অর্ডার নেয়, তারপরে ঠিক করে দেয়। কি বলছি, এখানে সব আসল ওয়েবসাইটই, মার্চেন্টে তো ওই অনুযায়ী আমাদের বসাতে হবে। তাহলে এই ফিক্স জিএমসি মানেই হলো ওয়েবসাইট। এখন কেউ এই ওয়েবসাইটের এভরিথিং করে, আবার এখন বেশিরভাগ লোক ওয়েবসাইট সহই এভরিথিং করে, আর অনেকে আছে
কাজ করবে, এই দেখেন। হ্যাঁ, জাস্ট প্রোডাক্টের ডিটেলস দিবে, মার্চেন্ট অ্যাকাউন্ট কানেকশন সেট আপ মার্চেন্ট, এটা একটা সার্চ, শুধু এতটুকু করে। আবার কেউ 15 দিনের সাপোর্ট, এগুলাই করতে আছে এখানে। এখানে তিনি বলে দিয়েছে যে বাই ফিক্সিং ওয়েবসাইট, আর শুধু গুগল মার্চেন্ট সেন্টার একটা বানাই দিবে। কিন্তু কিন্তু গুগল মার্চেন্টের লাস্ট প্রিমিয়ামে বলছে যে আমি ওয়েবসাইট সহ এভরিথিং সব কিছু আই উইল ফিক্স ইউর গুগল মার্চেন্ট সেন্টার, মানে সব কিছুই করবে, মানে তিনি এভরিথিং সবকিছু করবে, যার জন্য চার্জ তেমন বেশি কত। তাহলে এখন কথা, আপনি যদি এই কাস্টমাইজ জিনিসগুলো জানেন, তো আপনার লেখা তো সব জায়গায় একই লেখা। একবার যদি আপনার ফরম্যাট সাজানো থাকে, কি কি ফরম্যাট, রিটার্ন পলিসি, সেগুলোই আপনি সব জায়গায় দিতে পারবেন। খালি কি এর ইমেলটা চেঞ্জ করে অর্ডারটা দিব, এর অ্যাড্রেসটা চেঞ্জ করে, ওর রিটার্ন কয়দিন সেটা লিখে দিব, ওর ডেলিভারি সিস্টেম কেন এটা লিখে দিব, এই তো কাজ। তাহলে আপনাকে এই কাস্টমাইজ জিনিসটা একটু ভালোভাবে আপনি ইউটিউব থেকে দেখবেন, শপিফাই ওয়ার্ডপ্রেস দেখলেই এনাফ। কি বলছি বুঝছেন? এটাই ফিক্সেরই, আমি এখানে আরো কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দেব, আর চেক লিস্টে যদি আরো কোনো কিছু থাকে সেটা আমি অ্যাড করে দিব নতুন কিছু যখন হয়। সো এই কাজ করার সময় চেক লিস্টে সবাই আগে রাখতে হবে। এখানে সব লেখা আছে, যা ক্লাস নিচে সব লেখাই এই জায়গায়, আর কিছুই না। আর এই জায়গায় আমি অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা, ওয়েবসাইট আপনি এখান থেকে খুঁজে সার্চ করে পাচ্ছেন গুগল থেকে। ক্লিয়ার? তাহলে এই হলো ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, সাসপেনশন, মেইস রিপ্রেজেন্টেশন, যাই বলেন। এখন এটা নিয়ে আমি আরো 10টা ক্লাস নিতে পারি। ওই যে আমি যদি ওয়েবসাইট কাস্টমাইজ আপনাদের শিখাই, আপনারা তো জানেন না, তাহলে আমাকে প্রথম থেকে কিভাবে কাস্টমাইজ করতে হবে, কিভাবে লিখতে হবে, এইগুলো আবার শিখাতে হবে। তো এইগুলো আসলে আমরা কোনো কাউকেই শিখাই না, কারণ এগুলো যারা ওয়েবসাইট ঠিক করে, ওইটা জাস্ট প্র্যাকটিস পারপাসে যতটুকু দরকার অতটুকু শিখাই, আর ফিক্সের যে মূল জিনিসগুলো উদ্দেশ্য সেগুলো দেখাই। এবং আমাদের আউটলাইনে এতটুকুই দেওয়া, আমাদের আউটলাইনে কিন্তু আমরা ওই যে ওয়েবসাইট কাস্টমাইজের কথা কিন্তু বলাও নাই। তাহলে আরো 10 দিন, তাহলে তো গুগল শেষ হইতেই 6 মাস লাগবে। কি বলছি বুঝছেন? এত কিছু সব এক কোর্সে শেখানো সম্ভব না। এখন এক্ষেত্রে সবচেয়ে আইডিয়া যে আপনি নতুন কোর্সে দরকার নাই, আপনি এগুলো জাস্ট ইউটিউব থেকে ভিডিও দেখলেই কাস্টমার শিখতে পারবে। আমি আপনাকে তো দেখালামই যে আপনাকে জাস্ট এডিট করা একটা জিনিস সাজানো আছে, ওই পেজটা ঢুকে আমি রাইটিং লিখে এডিট করবো, আর তো কোনো কাজ না আমার। এখন যদি এতটুকু জিনিসও না পারেন, এর জন্য যদি বলেন যে খালি কোর্স করব, তাহলে আপনি ব্যর্থ মনে করবেন। কথা ক্লিয়ার? খালি কোর্স করলেই সফল হবে এরকম কোনো নাই। হ্যাঁ, কোর্স করলেই সফল হবে এমন কোনো গ্যারান্টি তো নাই, নিজেকে আগে অনেক কিছু করতে হবে, বললাম না? আবার গুগলে সার্চ করলে আমি সব ইনফরমেশন জানতে পারতেছি, কারণ গুগল তো এগুলো দিয়েই রাখছে, তোমার এই জিনিসগুলো দাও, নিজেকে ঘাটাঘাটি করতে হবে। এগুলো যে বিষয় সম্পর্কে তো আপনার আইডিয়া আসছে, একটা গুগল মার্চেন্ট ফিক্স করতে হলে আমার কি কি করা লাগবে। সো এই আইডিয়া যাই নাও যদি আপনি না পারেন, তাহলে আপনি মনে করবেন ব্যর্থ। ক্লিয়ার? এখন কথা হলো যে আমার কথা হলো যে আমাকে এই গুগল মার্চেন্ট ফিক্স নিয়ে কাজ করতেই হবে এমন তো কোনো কথা নাই। এছাড়া কত কাজ কইরে আছে গুগল। এখন কথা হলো যে এই কাজটার একটু এখন ডিমান্ডটা বেশি, যে কাজ নষ্ট হয় বেশি সেটা ঠিক করার ডিমান্ডও বেশি, এটা আমরা সবাই জানি। এখন দিবে, অবশ্যই দিবে না কেন, দিচ্ছে না মানুষকে, রিয়েল বিজনেস থাকলে অবশ্যই কি দিবে। সো আমি শপিং অ্যাড ছাড়া গুগল সার্চ অ্যাড দিয়েও ভালো কিছু করতে পারি। সবাই যে শপিং অ্যাড দিবে এমন না, কত মানুষ আছে শুধু সার্চ অ্যাড দেয়, ডিসপ্লে অ্যাড দেয়, ইউটিউব অ্যাড দেয়, ফেসবুক অ্যাড দেয়, বিজনেস করে না। সবাই কি শপিং অ্যাড দিচ্ছে? তাহলে জিনিসগুলো কি এমন। এখন এটা নিয়েও মানুষ কাজ করে অনেক, যেহেতু যারা গুগলে সার্চ অ্যাড দিচ্ছে তাদেরও তো আগ্রহ জাগে যে আমিও শপিং অ্যাড দিতে, তখন তারা এইসব জায়গায় আসে, সেক্ষেত্রে এটা সুবিধা। এই এতটুকুই কাজ বাস, এতটুকুই ক্লাস, এতটুকুই মার্চেন্ট, এত কিছুই সব শেষ। গুগল আমাদের এক কথায় শেষ। 57 ব্যাচের আগামীকাল থেকে ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হবে, আর 50 ব্যাচের আমি নোটিশ আজকে দিয়ে দেব গ্রুপে, ঠিক আছে? আপনাদের এখন এরপর থেকে মার্কেট প্লেসে ক্লাস হবে, কিন্তু এর আগে অনেক কাজ আছে। 50 ব্যাচের কথা বলছি শুধু। হ্যাঁ, এর আগে অনেক আরো কাজ আছে মার্কেট প্লেস তো অ্যাকাউন্ট খুললেই খোলা হয়ে গেল। এর আগে আপনাদের কেমন কি করছেন, কি কি দিবেন, এই বিষয় নিয়ে আপনাদের আলাদাভাবে আমরা ক্লাস নিব, আমি গ্রুপে জানাই দিব, ফেসবুক গ্রুপে 50-এর, ঠিক আছে? আর আগামীকাল থেকে 57 ব্যাচের ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস শুরু হবে। আপনাদের হয়ে গেছে এটা।
এই ডকুমেন্ট ফাইলটা মানে গ্রুপে দিয়ে দিন। জি বলেন। না এই যে ক্লাস হবে কি হবে না এটাকে তো আপনাদের কাজও দিতে পারি, হোমওয়ার্ক দিতে পারি না। জি বলেন। এই যে ডক ফাইলটা যেটা দেখাবেন না, এটা গ্রুপে দিয়ে এই ডক ফাইল আমি ফেসবুক গ্রুপে যার যার গ্রুপে আপলোড করে দিব। যার যার ফেসবুক গ্রুপে আমি কি করে দিব, আপলোড করে দিব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দিন। তাহলে আল্লাহ হাফেজ, ভিডিওগুলো দেখেন, ঠিক করেন। ঠিক আছে, ওকে।